আবেশিত হৃদয়। লেখনীতে জান্নাত যারা। পর্ব 1 থেকে 10। ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী খান পরিবার। শতাব্দীর পর শতাব্দীর ধরে যাদের নাম উচ্চারিত হয়েছে শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে। একসময় ছিল তাদের অঢেল সম্পদ, ব্যবসার একচ্ছত্র আধিপত্য। সমাজের অভিজাত মহল তাদের উপস্থিতিতে নতজানু হতো। কিন্তু সময়ের প্রবাহে সবকিছুই পরিবর্তনশীল। যে শৌর্য, যে প্রতাপ একদিন ছিল প্রজন্মের অহংকার, তাই একদিন ইতিহাস হয়ে যায়। তবে সেই স্মৃতিচিহ্ন আজও খান পরিবারের প্রাচীন অট্টালিকায় লেগে আছে। ধুলো জমেছে সুদৃশ্য ঝাড়বাতিগুলোর গায়ে। এককালে যে আলোয় ভরে উঠত খান মঞ্জিলের প্রতিটি কোণ, তা আজ অনেকটাই ম্লান। বংশের মহিমান্বিত ইতিহাস এখনো দেয়ালে টাঙানো পুরনো ছবি আর বিবর্ণ হয়ে আসা দলিলপত্রে জ্বলজ্বল করছে, কিন্তু বাস্তবতার কঠিন আঘাতে তাদের মূল পারিবারিক ব্যবসা লাটে উঠেছে বহু আগেই। তবে এক ব্যক্তি এই পতন মেনে নেননি, মেহমেদ খান। তিনি ছিলেন সেই সুপুরুষ, যিনি খানদের গৌরবকে বিলীন হতে দেননি। নিজের প্রজ্ঞা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছিলেন এক নতুন সাম্রাজ্য, এক নতুন পরিচিতি। তার হাত ধরেই খান পরিবার আবার উঠে দাঁড়িয়েছে। নতজানু হওয়া ইতিহাসের সামনে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, লিখতে চেয়েছিলেন নতুন অধ্যায়। কিন্তু ভাগ্য নিষ্ঠুর। এক ভয়াবহ দুর্ঘটনা এক রাতেই সব ওলট পালট করে দেয়। সেই রাত কেড়ে নেয় মেহমেদ খান ও তার স্ত্রী নাসিফা খানকে। খান মঞ্জিলের দেয়াল জুড়ে তখন শুধুই নৈশব্দ, যেন শতাব্দী প্রাচীন সেই ইট পাথরও শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই রাতের পর খান পরিবারের ইতিহাসের চাকা যেন থমকে যায়। শুধু খান পরিবার নয়, বদলে যায় মেহমেদ খানের একমাত্র কন্যা মেহরিমা খানের ভাগ্য। যে মেয়েটির রাজকন্যার মতো বসবাস করার কথা ছিল, যার চলাফেরার কথা ছিল অভিজাত মহলের শোভায়, সেই আজ এই খান মঞ্জিলের এক কোণে পড়ে থাকে নীরবে। যেখানে তার জন্য ছিল বিলাসবহুল জীবন, সেখানেই আজ সে পরিণত হয়েছে এক অবহেলিত সত্তায়। তার চাচিরা, যারা একসময় তার সামনে মিষ্টি হাসি ছড়িয়ে রাখত, তার মায়ের সামনে স্নেহের ভান করত, তারাই আজ তাকে দিনের পর দিন গৃহপরিচারিকার মতো কাজে লাগিয়ে রেখেছে। তার চাচারা, মাহমুদ খান ও ইশতিয়াক খান, এখন খান পরিবারের সকল ক্ষমতার মালিক। ভাইয়ের রেখে যাওয়া ব্যবসার হাল তারা নিজেদের হাতে তুলে নিয়েছে। মেহমেদ খানের কর্তৃত্ব ছিল দৃঢ় কিন্তু ন্যায়বিচারপূর্ণ। আর এখন সেই স্থানে এসেছে ভয়। এই খান মঞ্জিলে এখন মেহরিমা হাসতে সাহস পায় না, প্রশ্ন করতে দ্বিধা করে। প্রতিটি পদক্ষেপে যেন ভয় আর আনুগত্যের শৃঙ্খল। মাহমুদ খান ও ইশতিয়াক খান শুধু খান বংশের ঐতিহ্য রক্ষা করছে না, তারা গড়ে তুলছে এক কঠোর সাম্রাজ্য, যেখানে আবেগের কোনো স্থান নেই। এবং এই কঠোরতার মাঝেই কোথাও চাপা পড়ে গেছে মেহরিমার অস্তিত্ব। যার বড় হওয়ার কথা ছিল মাথা উঁচু করে, চলার কথা ছিল বাবার গর্বের পরিচয়, সে আজ কেবলই এক ছায়া, যে অলিন্দে নিঃশব্দে হেঁটে বেড়ায়, আর মনে মনে অপেক্ষা করে এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার কোনো এক অজানা মুহূর্তের। আজকের দিনটি খান মঞ্জিলের প্রাচীন দেয়ালগুলোর কাছে নিছক আরেকটি সাধারণ দিন, কিন্তু মেহরিমার জন্য তা এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ পরিশ্রম আর প্রতীক্ষার পর আজ প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল, সে পেয়েছে A+। কাগজের পাতায় লেখা ফলাফল যেন তার সব কষ্ট, অপমান আর একাকিত্বের সাক্ষী। অথচ এই সাফল্য সে কার সঙ্গে ভাগ করে নেবে, কার কাছে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করবে? মেহরিমা জানে, এই বাড়িতে তার অর্জন নিয়ে কেউ উল্লাস করবে না। তারপরও মনে এক অজানা আশা নিয়ে সে এগিয়ে যায় চাচাতো ভাই বোনদের কাছে। মিশমি, ইশিকা আর মুতাসিমের চোখ আনন্দে ঝলমল করে ওঠে তার রেজাল্ট দেখে। মিশমি উচ্ছ্বাসে বলে ওঠে, দেখেছিস, আমি বলেছিলাম না মেহরিমা নিশ্চয়ই A+ পাবে। ইশিকাও মাথা ঝাঁকিয়ে বলে, তুমি সেরা সেরা, মেহরিমা আপু। মুতাসিম ছোট হাতে খামচে ধরে তার কাগজটি, যেন সেটি কোনো মূল্যবান ধন। মেহরিমা এক মুহূর্তের জন্য ভুলে যায়, সে এই বাড়িতে শুধু একটি নাম, একটি ছায়া। ছোট ভাই বোনদের এই ভালোবাসার উষ্ণতা তাকে মুহূর্তের জন্য ভুলিয়ে দেয় বাস্তবতার নির্মমতা। কিন্তু খান মঞ্জিলে আনন্দ দীর্ঘস্থায়ী হয় না। প্রধান বৈঠকখানায় থমথমে নীরবতা। মেহরিমা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার হাতে ধরা ফলাফল যেন এক মুঠো স্বপ্নের মতো, যা সে সবাইকে দেখাতে চেয়েছিল গর্বের সঙ্গে। কিন্তু নীলা খান আর শিমলা খানের মুখভঙ্গি স্পষ্টই জানিয়ে দিল, এই বাড়িতে তার সাফল্যের কোনো মূল্য নেই। নীলা খান নির্লিপ্ততার কণ্ঠে বললেন, এত আহ্লাদিত হওয়ার কিছু নেই। রেজাল্ট ভালো হয়েছে বলে ভাবছো তোমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে? শিমলা খান ঠোঁট বাঁকিয়ে যোগ করলেন, কি ভেবেছো তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে তোমার পেছনে টাকা অপচয় করব?
প্রধান বৈঠকখানার ঝাড়বাতির আলো নিস্তেজ হয়ে এলো যেন। এই কক্ষ বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাক্ষী, বহু প্রজন্মের বিতর্ক এখানেই জন্ম নিয়েছে, এখানেই মিটেছে। আজও যেন সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। মেহরিমার বুকের ভেতরটা কেমন একটা মোচড় দিয়ে উঠল। তার স্বপ্নগুলো কি এভাবেই ভেঙে যাবে? ঠিক তখনই ভারী হুইলচেয়ারের শব্দে সবার দৃষ্টি ঘুরে গেল। হুমায়রা খান, এই খান মঞ্জিলের প্রবীণতম অভিভাবক, যিনি এতদিন নীরব দর্শকের ভূমিকা পালন করলেও তার অস্তিত্বই ছিল খান পরিবারের ইতিহাসের সাক্ষী। তার জীর্ণ শরীর, কাঁপা কাঁপা হাত, অথচ কণ্ঠস্বরের দৃঢ়তায় আজও কোনো ভাঁজ পড়েনি। তিনি সোজা হয়ে বসলেন, তারপর ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমি এখনো বেঁচে আছি, ভুলে যেও না, বৌমা। আর খান বংশের মেয়ে পড়াশোনা করবে না, এটা কখনোই হতে পারে না। নীলা খান বিরক্ত স্বরে বললেন, কিন্তু মা, ও যদি বিশ্ববিদ্যালয়ে যায়, তাহলে বাড়ির এত কাজ কে করবে? তার চোখে মুখে উদ্বেগের ছিটেফোঁটা নেই। যেন মেহরিমার ভবিষ্যৎ নয়, বরং তার জন্য একজন গৃহপরিচারিকা হারানোর চিন্তাই বড় হয়ে উঠেছে। মেহরিমা দ্রুত মাথা নাড়িয়ে বলল, আমি সব কাজ করে দেব, তুমি চিন্তা করো না, বড় আম্মু। কিন্তু হুমায়রা খান কঠোর দৃষ্টিতে তাকালেন নাতনির দিকে। কেন? সেসব কাজ করার জন্য এই বাড়িতে পরিচারিকারা রয়েছে। মেহরিমারই কেন এসব করতে হবে? শিমলা খান এবার মুখ খুললেন, গলায় তিক্ততার স্পষ্ট ছাপ। করতে হবে, মা। আমরা কি সারা জীবন ওকে বসিয়ে খাওয়াবো? এতদিন পড়াশোনা করেছে, সেটাই যথেষ্ট। এখন থেকে ওকেও এই বাড়ির দায়িত্ব বুঝতে হবে। আর ওর পড়াশোনার জন্য আমরা টাকা অপচয় করতে পারবো না। কেন যে মেহমেদ খান আমাদের ঘাড়ে এত বড় বোঝা চাপিয়ে? বাক্য শেষ হওয়ার আগেই বজ্রধ্বনির মতো গর্জে উঠল হুমায়রা খানের কণ্ঠ। বৌমা। প্রধান বৈঠকখানায় যেন মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। ঝাড়বাতির নিচে রাখা মহাগরিমা খচিত কাঠের টেবিলে যেন আলো ছাড় খেলা শুরু হলো। শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ভারে দীর্ণ হলেও হুমায়রা খানের কণ্ঠস্বর আজও সেই একই শক্তির অধিকারী। মেহরিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। দাদিজান, এত চিৎকার করো না, তোমার শরীর খারাপ করবে। আমি পড়াশোনা করব না, তবুও তুমি সুস্থ থাকো। কিন্তু হুমায়রা খান তার নাতনির কথায় কান দিলেন না। তার চোখে তখন প্রাচীন বংশের সূর্যের দীপ্তি, গলায় এক অদম্য কর্তৃত্ব। দরকার হলে আমি আমার টাকা দিয়ে মেহরিমার পড়াশোনার খরচ চালাবো। নীলা খান ও শিমলা খান থেকে অন্যের দিকে তাকালেন, চোখে বিস্ময়। আপনার টাকা? হুমায়রা খান শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ, আমার টাকা। কোম্পানিতে আমারও অংশ রয়েছে, ভুলে যেও না। নীলা খান শঙ্কিত চোখে তাকালেন। ছি, মা। শেষ বয়সে এসে আপনি কোম্পানির ভাগ চাইছেন। কিন্তু হুমায়রা খান কিছু বলার আগেই দরজার কাছ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ। মেহরিমা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। সবাই অবাক হয়ে তাকালো। দরজার চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন মাহমুদ খান, এই বাড়ির অন্যতম অভিভাবক, যার কথার ওজনকে কেউ অবহেলা করতে পারে না। প্রধান বৈঠকখানার বাতাসে যেন নতুন সুর বাজতে লাগলো। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে মেহরিমার দিকে তাকালেন। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও। মেহরিমা বিস্ময়ের সাথে তাকিয়ে রইল। এতদিনের অবরুদ্ধ স্বপ্ন কি সত্যি মুক্তির দিগন্ত দেখতে যাচ্ছে? খান মঞ্জিলের বাতাসে আজ যেন এক অচেনা রেশ। প্রতিটি কোণ, প্রতিটি ছায়ায় নীরবতা, অদৃশ্য এক বিস্ময় ভারী হয়ে উঠেছে। যেন এই চার দেয়ালের ভেতর কোনো অজানা সত্য লুকিয়ে আছে, যা মুহূর্তে সবার সামনে উন্মোচিত হবে। মেহরিমা খান দাঁড়িয়ে আছে ঠিক আগের জায়গায়। চোখে এক অভিব্যক্তিহীন বিস্ময়। এই বাড়িতে তার অস্তিত্ব ছিল যেন দুধের মাছি, অকারণ, অপ্রয়োজনীয়। অথচ আজ, এক অজানা কারণে, তার নাম চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। নীলা খানের চোখে মুখে বিস্ময় ও অবিশ্বাসের ছায়া। তিনি গভীর দৃষ্টিতে মাহমুদ খানের দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যি এই সিদ্ধান্ত নিয়েছ? মাহমুদ খান উত্তর দেওয়ার আগেই ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল এক দৃঢ়, উচ্ছ্বসিত কণ্ঠস্বর। হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছ। সবার চোখ ঘুরে গেল দরজার দিকে। চৌকাঠ পেরিয়ে প্রবেশ করল মিরাজ খান। মুখের রহস্যময় হাসি, চোখে এক উজ্জ্বল দীপ্তি। যেন কোনো বিজয়ীর গর্ব তার চেহারায় খেলা করছে। সে সোজা এগিয়ে গিয়ে সুসজ্জিত মিষ্টির বাক্স মেহরিমার হাতে তুলে দিল। এই নে, সবাইকে মিষ্টিমুখ করা। এত ভালো রেজাল্ট করেছিস, এ তো গর্বের বিষয়। মেহরিমার বিস্ময়ে দ্বিগুণ হয়ে উঠল। তার কপালে ভাঁজ পড়ল। প্রশ্নভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু তুমি জানলে কিভাবে, মিরাজ ভাই, আমি এত ভালো রেজাল্ট করেছি? মিরাজ খান মৃদু হেসে উত্তর দিল,
শুধু আমি না, পুরো কোম্পানি জানে তোর রেজাল্টের খবর। মেহরিমা নির্বাক, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার ঘন লম্বা পলক ঘনিয়ে এসেছে বিস্ময়, চোখের গভীরে এক ধরনের অপার বিস্ময়। অপরূপ সৌন্দর্যের অধিকারিণী এই মেয়েটি যেন মুহূর্তের জন্য আরো মায়ামো হয়ে উঠেছে। তার দীর্ঘ আধার ঘন কেশপাশ বয়ে চলেছে পিঠের নিচে, চোখের কোণে এক অজানা প্রশ্ন খেলা করছে। এতদিন যে বাড়িতে তার কোনো গুরুত্বই ছিল না, আজ কেন তার নাম প্রতিধ্বনিত হচ্ছে? মিরাজ থামল না। ঠোঁটের কোণে হাসি রেখে বলল, এমনকি আজ পুরো কোম্পানির স্টাফদের বোনাস দেওয়া হয়েছে। শুনেই যেন বৈঠকখানার বাতাস ভারী হয়ে এল। নীলা খান ও শিমলা খানের মুখ কালো হয়ে উঠল। চোখে মুখে অদৃশ্য বিদ্রুপ খেলা করছে। হুমায়রা খান মৃদু হাসলেন। মনে মনে ভাবলেন, বাবা, এ তো দেখছি ভূতের মুখে রামনাম। ঘরজুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। মাহমুদ খান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মিরাজের দিকে। সেই দৃষ্টি যেন অব্যক্ত প্রশ্নবান হয়ে বিদ্ধ করল তাকে। মিরাজ খান বুঝতে পারল, সে হয়তো একটু বেশি বলে ফেলেছে। ঠোঁটের কোণের হাসি মিলিয়ে গেল। চোয়াল শক্ত হয়ে উঠল, সে আর একটি শব্দও উচ্চারণ করল না। মাহমুদ খান ধীর অথচ কঠিন স্বরে বললেন, ভেতরে যাও। মিরাজ খান এক মুহূর্ত ইতস্তত করল, তারপর নির্বাক পায়ে নিজের ঘরের দিকে পা বাড়াল। পেছনে পেছনে নীলা খান ও শিমলা খানও গেলেন। মাহমুদ খান সংযত কণ্ঠে হুমায়রা খানের দিকে তাকিয়ে বললেন, আম্মাজান, দয়া করে পারিবারিক কোনো বিষয় বড় আপাকে জানাবেন না। হুমায়রা খান গভীর দৃষ্টিতে পুত্রের মুখের দিকে তাকালেন। তার সেই দৃষ্টি যেন অন্তর্ভেদী, যেন নির্বাক কোনো প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কিন্তু মাহমুদ খান এক মুহূর্ত স্থির থাকলেন না। দ্রুত পা বাড়ালেন দরজার দিকে, যেন মায়ের চোখে চোখ রেখে কথা বলার মতো সৎ শ্বাসটুকু নেই তার। মেহরিমা এক দৃষ্টিতে মিষ্টির বাক্সের দিকে তাকিয়ে রইল। তার হৃদয়ে তখন এক অজানা প্রশ্নের ঢেউ আছড়ে পড়ছে। পুরো কোম্পানি জানে, স্টাফদের বোনাস দেওয়া হয়েছে। তার জীবন এতদিন ছিল অনাদরের, উপেক্ষার। অথচ আজ এই অপ্রত্যাশিত কদর কেন? মেহরিমা কোনো উত্তর খুঁজে পেল না। সন্ধ্যার আবছা আলোয় বৈঠকখানার ঝাড়বাতির সোনালি আভা ঘরজুড়ে ছড়িয়ে পড়েছে, কিন্তু পরিবেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন। টিভির পর্দায় উজ্জ্বল স্ক্রিন ভেসে উঠছে, আর তার সঙ্গেই ফুটে উঠল এক সুবর্ণ নাম। HARSHAFTABCHOWDHUROI মিশমি যেন নিজের অস্থিরতা আর উত্তেজনা সামলাতে না পেরে এক দৌড়ে বৈঠকখানায় ঢুকে চেঁচিয়ে উঠল, কোথায় সবাই? তাড়াতাড়ি আসো। টিভির পর্দায় তখন একজন নিউজ অ্যাঙ্করের উচ্ছ্বাসভরা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। এইমাত্র পাওয়ার রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আরশ আফতাব চৌধুরী আবারও নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তার সর্বশেষ অ্যালবাম মিডনাইট ইচোস মুক্তির প্রথম দিনেই রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। এটি আমেরিকার শীর্ষ মিউজিক চার্টের 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে। তার সুর ও কণ্ঠ বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করে চলেছে। টিভির পর্দায় তখন আরশ আফতাব চৌধুরীর মায়াবী কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে, সুরের অনন্য জাদু যেন পুরো ঘরজুড়ে এক বিস্ময়কর আবেশ ছড়িয়ে দিচ্ছে। তার প্রতিটি শব্দ, প্রতিটি সুর এক গভীর মোহ সৃষ্টি করছে। মিশমি উচ্ছ্বাসে আত্মহারা হয়ে বলে উঠল, দেখো, দেখো, আমাদের আরশ ভাইকে টিভিতে দেখাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির অন্যরা এই ঘটনায় মোটেও বিস্মিত হল না। নীলা খান ও শিমলা খান একসঙ্গে চোখের কোণে বিরক্তির ছায়া নিয়ে অবিচল স্বরে বললেন, আবার নতুন কি? সে তো প্রতিনিয়তই শিরোনামে থাকে। মিশমির চেঁচামেচিতে কৌতূহল নিয়ে রান্নাঘর থেকে ছুটে এলো মেহরিমা। ঠিক তখনই শিমলা খান এক তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে অত্যন্ত শীতল, অবজ্ঞাসূচক কণ্ঠে বললেন, তুই এখানে কেন? যা, রান্নাঘরে যা। মেহরিমা কোনো প্রতিবাদ করল না, নির্বাক পায়ে ফিরে গেল রান্নাঘরের দিকে। তবে শিমলা খানের কথার তীব্রতা তার হৃদয়ের গহীনে বিদ্ধ হল। এক অদৃশ্য আঘাতে যেন ভেতরটা মোচড় দিয়ে উঠল। কষ্টটা ঢাকতে সে দ্রুত রান্নাঘরে প্রবেশ করল, যেন তার অনুভূতির ভার কেউ দেখে না ফেলে। আকাশে তখন রাত্রির ছায়া নেমেছে। মৃদু বাতাস বয়ে যাচ্ছে বাড়ির খোলা বারান্দা ছুঁয়ে। সেই বাতাসের সঙ্গে যেন কিছুমাত্র অলসতা মিশে আছে। মেহরিমা রান্নাঘরের কাজে ব্যস্ত, অথচ ঘরের বাকি মানুষদের কথোপকথনে এক অদ্ভুত উচ্ছ্বাস। সিঁড়ি বেয়ে নিচে নামে মিরাজ খান ও ইশিকা খান। সম্পর্কের বাঁধনে তারা চাচাতো ভাইবোন, তবে সেই সম্পর্কের চেয়েও বেশি এক রকম বোঝাপড়া কাজ করে তাদের মাঝে। আর মিশমি, সে তো মিরাজের আপন বোন। চেহারায় মিল থাকলেও স্বভাবের ফারাক বিস্তর। মিরাজ একবারে চঞ্চল, রঙিন জীবনের এক অফুরন্ত অনুসন্ধানী।
গান, নাচ, আনন্দ, এগুলোই যেন তার পৃথিবী। অথচ বাস্তবতার কঠিন গণ্ডি তাকে আটকে রেখেছে পারিবারিক ব্যবসার জালে। তার চোখের স্বপ্ন ভাসে অন্যরকম, কিন্তু সেই স্বপ্নের কোনো মূল্য নেই মেহমেদ খানের কাছে। তাই বাবা আর চাচার চাপে পড়ে তাকে ব্যবসায় নামতে হয়েছে। কিন্তু সে নিজেই জানে, এই হিসেব নিকেশ তার জন্য নয়। সেই অস্বস্তি তার মুখের চাহনিতেই স্পষ্ট হয়ে ওঠে, আর মায়ের হতাশা যেন প্রতিধ্বনিত হয় তার প্রতি গভীর দৃষ্টিতে। নীলা খান কখনো প্রকাশ করেন না, তবে তার দীর্ঘশ্বাস যেন বাতাসে মিশে থাকে প্রতিনিয়ত। আরশ আফতাব চৌধুরী সত্যিই অন্যরকম, তাই না? টিভির পর্দায় ভেসে ওঠা পরিচিত মুখের দিকে তাকিয়ে মিরাজের কণ্ঠে একরাশ উচ্ছ্বাস। ওর গান, ওর স্টাইল, সবকিছুতেই একরকম চার্ম আছে। কি ভীষণ আত্মবিশ্বাস! ইশিকা খান এক মুহূর্ত থমকে দাঁড়ালো। চোখের কোণে এক অনির্বচনীয় আলো, ঠোঁটের কোণে চাপা হাসি। যেন কিছু একটা গভীরভাবে অনুভব করল, যা সে প্রকাশ করতে চায় না, বা হয়তো করলেও কেউ বুঝবে না। আহ, কি হ্যান্ডসাম! আরশ ভাই তো যেন কোনো গল্পের নায়ক। তার বুকের ভেতর শিহরণ খেলে গেল, কিন্তু এই কথা কেবল তার মন জানবে, আর কেউ না। মিশমি, যে মেহরিমার চেয়ে 2 বছরের বড়, ইশিকার মুগ্ধ দৃষ্টি দেখে দুষ্টুমি করে হাসল। শুধু তাকে এই চলবি, নাকি একদিন সত্যি গানের দুনিয়ায় নাম লেখাবি? ইশিকা ভ্রু কুঁচকে তাকালো, যেন কথাটা অকল্পনীয়। উফ, কি যে বলো তুমি! সে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার চোখের দীপ্তি বলে দিচ্ছিল, মিশমি হয়তো একদম ভুল কিছু বলেনি। এইসব আলোচনার মাঝেই সবার ছোট, মুতাসিম খান, নীরবে দাঁড়িয়ে থাকে। তার বয়স মাত্র 10। সে এখনো এই জগতের হিসেব নিকেশ বোঝে না। বড়দের কথোপকথন তার কাছে দুর্বোধ্য ধাঁধার মতো মনে হয়, সে শুধু অবাক চোখে তাকিয়ে থাকে। নিশুতির রাত। চাঁদের আলোয় ছায়া পড়ে আছে বারান্দার কারুকার্যময় রেলিংয়ে। স্নিগ্ধ বাতাসের লতানো গাছের পাতা আলতো দুলছে, কোথাও দূরের রাতজাগা পাখির ডাক ভেসে আসছে। সারা বাড়ি নিস্তব্ধ, যেন এক অপূর্ব শান্তির আবরণে মোড়া। কিন্তু মেহরিমা এখনো জেগে। ক্লান্ত চোখেও ঘুমের লেশমাত্র নেই, বারবার চোখ বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ। মাথার ভেতর আজকের ঘটনাগুলো অবিরাম ঘুরপাক খাচ্ছে। রেজাল্টের পরবর্তী প্রতিক্রিয়া, পরিবারের নির্লিপ্ততা, সব মিলিয়ে কোথাও একটা অদৃশ্য ভার যেন চেপে বসেছে তার হৃদয়ে। নিস্তব্ধতার বুক চিরে হঠাৎ ভেসে এলো এক বিচ্ছিন্ন শব্দ। ট্রিং ট্রিং। প্রবীণ কাঠের ফার্নিচারে মোড়ানো সেই ল্যান্ডলাইন ফোন বহুদিন ধরে অযত্নে পড়েছিল, কদাচিৎ তাতে শব্দ ওঠে। এখন এই গভীর রাতে ফোনের আওয়াজ যেন অস্বাভাবিক ঠেকছিল। মেহরিমা থমকে রইল। বুকের গভীরে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। এত রাতে কে ফোন করেছে? চারপাশে তাকালো সে, নিস্তব্ধতা অটুট। দাদিজানের ঘরের দরজা ভেজানো, নিভে গেছে বাতি। অন্য কক্ষগুলোতেও ঘনঘোর নিদ্রার রাজত্ব। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফোনটা কানে তুলল সে। ওপাশ থেকে ভেসে এলো গভীর, দৃঢ় এক কণ্ঠস্বর। মেহরিমা। গলার স্বর শুনে মুহূর্তেই তার শরীর শিউরে উঠল। নিঃশ্বাস যেন আটকে গেল। কণ্ঠ চিনতে ভুল হলো না। এটা তার ভাই, ফাহিম খান। আরশ আফতাব চৌধুরী, এক বিষাক্ত মায়াজাল। তার সুর যেন ধ্বংসের প্রতিধ্বনি, একবার শোনা মাত্রই তা মস্তিষ্কের প্রতিটি কোষে গেঁথে যায়। আরশ আফতাব চৌধুরীর গান শুধুই সুর আর কথার সংমিশ্রণ নয়, বরং এক আকস্মিক তীব্রতা, এক অসম্পূর্ণ যন্ত্রণার উপাখ্যান। তার কণ্ঠ অন্ধকার রাতে বয়ে চলা হিমেল বাতাসের মতো, শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু কোথাও গিয়ে স্থির হয় না। তার গিটার যেন এক অভিশপ্ত যন্ত্র, যার প্রতিটি স্ট্রিং ছোঁয়ার সঙ্গে সঙ্গে শ্রোতার ভেতরে কিছু একটা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ডার্ক সিমোফনি, ফলন ইকো, সাইলেন্ট স্ক্রিমস, তার প্রতিটি গানের নাম যেন এক চাপা আর্তনাদ, যা কেউ শুনতে পায় না, শুধু অনুভব করতে পারে। তার গান কখনো দাবানলের মতো সমস্ত আবেগকে গ্রাস করে, আবার কখনো তা কুয়াশাচ্ছন্ন শীতের রাতের মতো স্থবির, নিস্তব্ধ। এটার্নাল মিডনাইট, এর মতো কোনো এক গানে সে নিজেই বলে। সাম উন্স নেভার হিল, সাম মেলোডিজ নেভার ফেড। কিছু ক্ষত কখনো শুকায় না, কিছু সুর কখনো ফিকে হয় না। মঞ্চে দাঁড়িয়ে যখন সে প্রথম নোটটি বাজায়, তখনই বোঝা যায়, সে নিজেই তার সুরের সঙ্গে একাত্ম হয়ে গেছে। স্টেজের আলো তার ছায়া দীর্ঘ করে তোলে, সে তখন শুধুই একজন গায়ক নয়, সে এক অভিশপ্ত শিল্পী, যার গান হৃদয়ের গভীরে স্থায়ী আসন বেড়ে নেয়। তার সুরে আবেগ আছে, কিন্তু তা কোমল নয়, তা কাটার মতো ধারালো। সে ভালোবাসার জয়গান গায় না, বরং ভালোবাসার অভাব কিভাবে একজন মানুষকে নিঃশেষ করে দিতে পারে, তা প্রকাশ করে। তার গান প্রেম নয়, বরং হারিয়ে যাওয়ার ব্যথা, একাকিত্বের অন্ধকার, এবং এমন সব অনুভূতির কথা বলে,
যা কেউ সহজে প্রকাশ করতে চায় না। আরশ আফতাব চৌধুরী কেবল একজন মানুষ নয়, সে যেন এক চলমান কবিতা, যার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ হৃদয়ে স্থায়ী হয়ে যায়। মিরাজের কণ্ঠে আরশের বর্ণনা শুনতে শুনতে ঈশিকা যেন নিজের শ্বাস নিতে ভুলে গিয়েছিল। এতক্ষণ সে শুধু শুনছিল, কিন্তু এবার আর চুপ থাকতে পারল না। হাত মুখের সামনে এনে একরকম অভিভূত স্বরে বলে উঠল, মিরাজ ভাই, সত্যি অবিশ্বাস্য লাগে, আরশ চৌধুরী আমাদের কাছে। কাল তাকে টিভিতে দেখেই মুগ্ধ হয়েছিলাম, কিন্তু আজ তোমার মুখে তার বর্ণনা শুনে মনে হচ্ছে আমি যেন তার সুরে হারিয়ে গেছি। তার গানের প্রতিটি নোট, তার ব্যক্তিত্ব, সবকিছু এমন এক অদৃশ্য শক্তি যা আমাকে গভীরভাবে আকর্ষণ করছে। মনে হচ্ছে আমি এক অজানা জগতে চলে গিয়েছি, যেখানে আর কিছুই আর আমার নিয়ন্ত্রণে নেই। মিরাজ হালকা হাসল। সে জানে এটা শুধুই আবেগ। তবে ঈশিকার উচ্ছ্বাস যেন কোনো বিরাম পাচ্ছিল না। তার চোখে একরকম বুঁদ হয়ে যাওয়ার আভা। এক মুহূর্ত চুপ থেকে আবার বলে উঠল, আমার মনে হচ্ছে আমি আরশ ভাইয়ের প্রেমে পড়ে গেছি। তার কথা শেষ হতে না হতেই আচমকা কোথা থেকে যেন মিশমি এসে ঈশিকার মুখে কুসুম ছুঁড়ে মারল। ঈশিকা হতভম্ব হয়ে তার দিকে তাকালো। মিশমি ঠোঁট উল্টে রাগান্বিত স্বরে বলল, নিজের বয়সটা দেখেছিস? সে তোর থেকে গুনে গুনে 10 বছরের বড়। কোথায় তুই 16 বছরের খুকি, আর কোথায় 26 বছরের আরশ ভাই? এত বড় স্বপ্ন দেখা উচিত নয়। আরশ আফতাব চৌধুরীর মতো একজন হ্যান্ডসাম লিজেন্ডের কাছে তোর মতো সাধারণ একটা মেয়ে কখনোই গুরুত্ব পাবে না। মিশমির কথাগুলো যেন ঈশিকার উচ্ছ্বাসের ফানুসটাকে ছুঁচের মতো ফুটো করে দিল। সে রাগে ঠোঁট কামড়ে ধরল। ঈশিকা কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ তার দৃষ্টি চলে যায় দরজার দিকে, যেখানে মেহরিমা ট্রেতে ধোয়া ওঠা চায়ের কাপ সাজিয়ে দরজায় এসে দাঁড়ায়। কয়েক মুহূর্ত ইতস্তত করে হালকা নক করল। মিশমি চোখ ঘুরিয়ে হেসে বলল, আরে তুই এত ফর্মাল কেন? দরজায় নক করা লাগবে? তুই তো আমাদের পরিবারেরই সদস্য, আমাদের বোন। এত ভদ্রতা দেখানোর কি আছে? মেহরিমা মৃদু হেসে বলল, ভদ্রতা কি শুধু বাইরের মানুষের জন্য? নিজেদের মধ্যেও থাকা উচিত। মিশমি মুখ টিপে হাসল। বাহ, বেশ ভালো বললি তো। মেহরিমা মৃদু হাসল, কিন্তু কিছু বলল না। সে সবার সামনে চায়ের কাপ রাখল। চায়ের কাপ রাখার পর সে ধীর পায়ে পেছনের দিকে সরে আসছিল, যেন কারো চোখে না পড়ে চলে যেতে পারে। কিন্তু মিরাজ সেটা খেয়াল করল। সে হঠাৎ বলল, এই যে মেহরিমা, সব সময় আমাদের থেকে এত দূরে দূরে থাকিস কেন বলতো? আয় বসো, একটু গল্প করি। মেহরিমা একটু চমকে ওঠে। তার চোখে দ্বিধার ছায়া ফুটে উঠল। এক মুহূর্ত চুপ থেকে বলল, আমি থাকলে তোমাদের আড্ডার মজা নষ্ট হবে। তোমরা গল্প করো, আমি যাচ্ছি। মিরাজ ভ্রু কুঁচকে বলল, মজা নষ্ট? নাকি আমাদের সঙ্গ তোর অপছন্দ? মেহরিমা দ্রুত মাথা নেড়ে বলল, না, তা কেন? কিন্তু? মিশমি এবার হেসে বলল, কোনো কিন্তু নয়। আয়, এখানে বসো। ছোটবেলায় আমাদের সঙ্গে কত মজা করতি, এখন কেন এত দূরত্ব? মেহরিমা চুপ করে গেল। পুরনো স্মৃতির একটা ঝলক যেন চোখের সামনে খেলে গেল। একসময় সে এদের সঙ্গেই সারাদিন কাটাত। এখন যেন কোথায় হারিয়ে গেছে সেই সময়গুলো। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এল, কিন্তু তার চোখে এখনো দ্বিধা। মেহরিমা কিছুটা দ্বিধার সঙ্গেই সামনে এগিয়ে পাশের খালি সোফায় বসল। এতদিন পর সবার মাঝে এভাবে বসতে তার একটু অস্বস্তি লাগছিল, তবে মিশমির স্বতঃস্ফূর্ত ভঙ্গি সেই সংকোচ কিছুটা কমিয়ে দিল। মিশমি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কেমন? মেহরিমা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, চলছে। তবে মিশমি বাস্তবতা জানে। সারাদিন এক কাজ থেকে আরেক কাজে ছুটে বেড়ায়, বিশ্রামের সময় মেলে না। তবু যে কটা মুহূর্ত হাতে আসে, সেটা বইয়ের পাতায় চোখ রাখার জন্যই ব্যয় করে। ক্লান্ত দৃষ্টি, অবসন্ন শরীর, তবু হাল ছাড়ে না। মিশমি আন্তরিক গলায় বলল, কোনো সমস্যা হলে নির্দ্বিধায় বলবি। আমি তো আছি। যে কোনো সাহায্য লাগলেই জানাস। মেহরিমা হালকা হেসে বিনয়ের সঙ্গে বলল, ধন্যবাদ আপু। কোনো সমস্যা হলে আমি অবশ্যই জানাবো। এই পুরো কথোপকথনের সময় ঈশিকা কিছুটা বিরক্ত মুখে চায়ের কাপ হাতে নিয়ে বসেছিল। পড়াশোনার আলোচনা তার মোটেও ভালো লাগছিল না। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ, তোমরা এসব বোরিং গল্পই করতেই থাকো, আমি বরং ঘরে যাচ্ছি। মিশমি তার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, কেন রে? আরশ ভাইয়ের বিষয়ের আলোচনা ছাড়া আর কোনো কিছুই কি তোর আর ভালো লাগছে না? আরশ নামটা কানে আসতেই মেহরিমার শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল।
হৃৎপিণ্ড যেন এক মুহূর্ত থমকে গিয়ে পুনরায় ছন্দ খুঁজে নেয়, কিন্তু সেই ক্ষণিকের বিরতিটুকুই তার ভেতরের সবকিছু এলোমেলো করে দেয়। চারপাশের শব্দ ম্লান হয়ে যায়, হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকে শুধু সেই নাম, আরশ আফতাব চৌধুরী। ঈশিকা চোখ উল্টে বলল, হ্যাঁ, তাই। তোমার পর্যবেক্ষণ ক্ষমতা দেখলে আমি অভিভূত হয়ে যাই। মিরাজ মুচকি হেসে বলল, এত রেগে যাচ্ছিস কেন? পড়াশোনার কথা শুনলেই কি তোর মাথা ধরে যায়? ঈশিকা বিরক্ত মুখে হাত নেড়ে উঠে দাঁড়ালো, ওরে বাবা, তোমাদের সঙ্গে তর্ক করা মানে সময় নষ্ট। আমি গেলাম। হঠাৎ কাজের মহিলা মর্জিনা খালা এসে মেহরিমাকে বলল, মেহরিমা মামুনি, তোমার দাদিজান তোমাকে ডাকছে। মেহরিমার মনের মধ্যে এক ভাবনার উদয় হলো, তবে সে কোনো উত্তর না দিয়ে মিশমি ও মিরাজের কাছ থেকে বিদায় নিল। সে উঠে দাঁড়িয়ে হালকা পায়ে দাদির ঘরের দিকে এগিয়ে গেল। তার পরনে ছিল সুতির একটি হালকা গোলাপি রঙের কামিজ, যার ওপর সূক্ষ্ম সাদা সুতো দিয়ে কাজ করা ছিল। কামিজের সঙ্গে ম্যাচিং করা ছিল একটি সাদামাটা স্কার্ফ। কোমরের কাছাকাছি স্কার্ফটি নিখুঁতভাবে ঝুলেছিল, এবং প্রতিটি পদক্ষেপে তার স্নিগ্ধতা যেন আরও স্পষ্ট হচ্ছিল। তার চলাফেরা অদ্ভুত রকমের সাবলীল, অথচ রাজকীয়। এক নজর দেখলেই মনে হয় সে কোনো সাধারণ মেয়ে নয়, তার মাঝে যেন এক অনবদ্য জাদু লুকিয়ে আছে। তার পোশাক পরিচ্ছদ হোক সাধারণ কিংবা জমকালো, প্রতিবারই যেন তা তার রূপের পূর্ণতা এনে দেয়। মেহরিমাকে দেখলে যে কেউ থমকে যাবে। তবে তার সৌন্দর্যের আসল মাহাত্ম্য লুকিয়ে আছে তার ব্যক্তিত্বে, এক প্রকার দুর্বার সম্মোহনী শক্তি। সন্ধ্যার পর খান মঞ্জিলের করিডোরে এক অন্যরকম আবহ ছড়িয়ে পড়ে। দিনের কোলাহল স্তিমিত হলেও এই বাড়ির দেয়ালগুলো যেন এখনো ফিসফিস করে, কখনো গর্বে, কখনো অতীতের শূন্যতায়। এই বাড়ি একসময় আভিজাত্যের প্রতীক ছিল, শক্তি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। কিন্তু সময় বদলেছে, মানুষ বদলেছে, সম্পর্কগুলো জটিল হয়ে উঠেছে। তবুও খান মঞ্জিলের বাতাসে সেই পুরনো প্রতিধ্বনি রয়ে গেছে, যার রাতের নির্জনতায় আরও স্পষ্ট হয়ে ওঠে। মেহরিমা ধীর পায়ে দাদিজানের কক্ষে প্রবেশ করল। ঘরের ভেতর এক শান্ত, স্নিগ্ধ পরিবেশ। জানালার পর্দা বাতাসে দুলছে, টেবিলের পাশে রাখা তেলের বাতির নরম আলোয় হুমায়রা খান স্থির হয়ে বসে আছেন। তার পরনে সাদা মসলিনের শাড়ি, চোখে ভারী চশমা, আর কপালে সময়ের চিহ্ন গভীরভাবে খোদাই হয়ে আছে। মেহরিমাকে দেখেই তিনি মৃদু হাসলেন, সুস্নেহে হাত বাড়ালেন। এই তো আমার দিদিভাই এসেছে। মেহরিমা মুচকি হাসল, তারপর প্রশান্তি নিয়ে তার পাশে বসে পড়ল। এই একমাত্র মানুষই তাকে নিঃস্বার্থ ভালোবাসায় জড়িয়ে রাখতে পারে। তুমি আমায় ডেকেছিলে, দাদিজান। হুমায়রা খান এক দীর্ঘশ্বাস ফেললেন। চোখের কোণে এক ধরনের স্মৃতিমেদুরতা খেলা করল। হ্যাঁ দিদিভাই, পুরনো দিনের কথা খুব মনে পড়ছে। সময় বড় নিষ্ঠুর। চোখের পলকেই সব বদলে যায়। আমি আসাতে ভালো লাগছে তো, দাদিজান? অবশ্যই। আমার মেহরিমাকে পাশে পেলে তো মনটাই ভালো হয়ে যায়। জানিস, তোর ফুপি ছোটবেলায় তোর মতোই ছিল। আমার বুকে মাথা রেখে গল্প শুনতে চাইতো। এখন তুই আমার পাশে বসলে মনে হয় যেন সময় পেছনে ফিরে গেছে। মেহরিমা আহ্লাদিত হয়ে দাদিজানের কোলে মাথা রাখল, আর হুমায়রা খান তার চুলে বিলি কাটতে লাগলেন। কোন ফুপি, দাদিজান? তোর বড় ফুপি, আরশ দাদুভাইয়ের মা। আচমকাই মেহরিমার দৃষ্টি পাল্টে গেল। তবে আরশের নাম শুনতেই তার মনে পড়ে গেল গত রাতের ফোন কল। মুহূর্তেই ভ্রু কুঁচকে গেল, যেন কোনো চিন্তা তাকে আচ্ছন্ন করল। হুমায়রা খান খেয়াল করলেন সেই পরিবর্তন। তার হাতে থাকা তসবিহ সহ থেমে গেল। কি হলো, দিদিভাই? হঠাৎ এমন চুপ হয়ে গেলে যে? মেহরিমা ধীর কণ্ঠে বলল, গত রাতে ভাইয়া ফোন করেছিল। হুমায়রা খান কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখের কোণে যেন এক অজানা বিস্ময়ে খেলা করল। ফাহিম ফোন করেছিল? হ্যাঁ, দাদিজান। কি বলল সে? মেহরিমা একবার মুখ তুলে দাদিজানের দিকে তাকালো। কিছু সম্পর্কের জটিলতা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু দাদিজান জানতে চাইলেন, তাই সে চাপা কণ্ঠে বলল, কিছুটা কষ্ট, কিছুটা অভিযোগ, আর অনেকটা না বলা কথা। ঘরটা গভীর হয়ে গেল। বাতাস জানালার পর্দা দুলিয়ে দিল, আর হুমায়রা খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালোবাসার সম্পর্কগুলো কখনো দূরে যায় না, দিদিভাই। শুধু কিছু দূরত্ব জন্ম নেয়, যা ভেতরে ক্ষত তৈরি করে। মেহরিমার চোখের কোণ চিকচিক করে উঠল। তবে সে হাসল, যদিও সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল এক টুকরো শূন্যতা। ভাইয়া বলল, আমার কথা খুব মনে পড়ে। কিন্তু দাদিজান, আমি ভাইয়ার কাছে বড় একটা আবদার করে ফেলেছি। বলেছি আমি তাকে দেখতে চাই। হুমায়রা খান চমকে তাকালেন, যেন কিছু অনুমান করে নিচ্ছেন।
ফাহিম কি বলল? ভাইয়া কি কখনো আমার আবদার ফেলতে পারে? বলেছে কিছুদিনের মধ্যেই দেশে ফিরবে। এক মুহূর্তের জন্য হুমায়রা খান থমকে গেলেন, যেন বহু বছর আগে ফেলে আসা কোনো দ্বন্দ্ব আবার ফিরে এসেছে তার সামনে। তিনি মৃদু শ্বাস ফেলে জানালার বাইরে তাকালেন, যেন পুরনো দিনের কিছু ছবি তার সামনে একে একে ফুটে উঠছে। তিনি ধীরে ধীরে উচ্চারণ করলেন, ফাহিম ফিরছে। তারপর চোখ বন্ধ করলেন, স্মৃতির স্রোতে ডুবে গেলেন খান মঞ্জিলের অতীতের গভীর গহ্বরে। এই বাড়ির আভিজাত্য, এই বাড়ির প্রতিপত্তি, সবকিছু একদিন এক সুতোয় বাঁধা ছিল। কিন্তু সেই সুতো ছিঁড়ে যেতে বেশি সময় লাগেনি। মেহমেদ খানের মৃত্যুর পর যখন উত্তরাধিকার নিয়ে আলোচনা শুরু হয়, তখনই এই পরিবারের আসল রূপ উন্মোচিত হয়। তোর চাচারা কখনোই তাকে মেনে নেয়নি দিদি ভাই। গলায় হতাশার সুর ঝরে পড়ল হুমায়রা খানের। তারা মনে করত, যদি ফাহিমও এই পরিবারের অংশ হয়ে যায়, তবে তাকে সম্পত্তির ভাগ দিতে হবে। অথচ ফাহিম কি কখনো এসব চেয়েছিল? মেহরিমা স্তব্ধ হয়ে শুনছিল। সে ছোট ছিল, খুব বেশি কিছু জানত না, শুধু দেখেছিল একদিন হঠাৎ করে তার প্রিয় ভাই বাড়ি ছেড়ে চলে গেল। আমি জানতাম, এই বাড়ির দেয়াল একদিন ফাটল ধরবেই, কিন্তু এভাবে যে ভেঙে যাবে তা ভাবিনি। দীর্ঘশ্বাস ফেলে বললেন হুমায়রা খান। তোর চাচারা যখন ফাহিমকে বের করে দিতে চাইল, আমি বাধা দিয়েছিলাম। কিন্তু আমার একার কণ্ঠ ওই স্বার্থপর মানুষগুলোর শর্তের সামনে হার মানল। তিনি চোখ মুছে নিয়ে বললেন, সেই কঠিন সময়ে এই বাড়ির একমাত্র মানুষ যে সত্যিকার হৃদয় দিয়ে ফাহিমকে আপন করে নিয়েছিল, সে হলো আরশের মা, আমার বড় মেয়ে মায়া। সেই তাকে বুকের মাঝে ঠাঁই দিয়েছিল। সেই দিন থেকে ফাহিম এই বাড়ির নয়, ওদের সন্তান হয়ে গেল। মেহরিমা বিস্ময়ে তাকিয়ে রইল। তার বুকের ভেতর কেমন একটা মোচড় দিল। এত বছর পর সত্যিটা শুনে তার মনে হলো, খান মঞ্জিলের প্রতিটি ইটের ফাঁকে ফাঁকে শুধু অভিমান আর প্রত্যাখ্যান জমে আছে। তোমার কি মনে হয়, দাদিজান, ভাইয়া ফিরে এসে কিছু বদলাতে পারবে? হুমায়রা খান মাথা নাড়লেন, বদলাতে হবে কিনা সে তো সময়ই বলে দেবে। কিন্তু ফাহিম ফিরে আসছে, এবং সেটাই তোর চাচাদের জন্য বড় দুঃসংবাদ। সকালের সোনালি রোদ জানালা গলে ঘরের ভেতর ঢুকে পড়েছে। আলো এসে পড়েছে বিছানার কোণে, কিন্তু ঘুমের ঘোরে তাদের পায়নি মেহরিমা। বাইরে পাখির ডাক আর খান মঞ্জিলের বৈঠকখানায় কোলাহলের শব্দ মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। নরম, ঘন চুল এলোমেলোভাবে বিছিয়ে আছে বালিশের উপর। টানা টানা গভীর চোখ, যেগুলো একবার দেখলে দৃষ্টি ফেরানো কঠিন। ঘন, দীর্ঘ পাপড়ি তার চোখের সৌন্দর্যকে আরো গভীরতা দিয়েছে। তার নাক নিখুঁত বাঁধনের মতো, যে মৃৎশিল্পীর তুলি ছুঁয়ে গেছে প্রতিটি রেখায়। আর ঠোঁট একেবারে গোলাপের পাপড়ির মতো, স্বাভাবিকভাবেই লালচে আভা ছড়ায়। হালকা মেরুন রঙের সুতির কামিজ গায়ে জড়ানো, যা তার ফর্সা ত্বকের সাথে মিশে এক ধরনের কোমল দীপ্তি তৈরি করেছে। আলো পড়ে যখন তার ত্বক উজ্জ্বল হয়ে ওঠে, তখন মনে হয় যেন স্বর্গের অপ্সরীদেরও হার মানিয়ে দেবে। সে এখনো আধো ঘুমে বিভোর, চোখের কোণে ঘুমের লেশমাত্র লেগে আছে। কিন্তু পাশের ঘড়ির টিকটিক শব্দ আর কোলাহলের আওয়াজ ধীরে ধীরে তাকে বাস্তবে ফিরিয়ে আনল। আর যখনই চোখ পড়ল ঘড়ির কাঁটার ওপর, 8টা, চমকে উঠে সোজা হয়ে বসল। কিভাবে এত দেরি হয়ে গেল? সকাল সকাল নাস্তা তৈরি করার কথা ছিল। চিন্তার ভারে মুখটাও হালকা ফ্যাকাশে হয়ে এলো। দ্রুত এলোমেলো চুলগুলো খোপা করে উঠে দাঁড়ালো। তবে প্রধান বৈঠকখানায় কোলাহল বেড়েই চলেছে। খান মঞ্জিলে এমন হইচই সাধারণত অতিথি এলে হয়, কিন্তু আজ কোনো বিশেষ অতিথি আসার কথা তো জানা নেই। কপালে ভাঁজ পড়ল তার। সে ঘর থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়ালো। হাতল ধরে সামনের দিকে একটু ঝুঁকে তাকালো বৈঠকখানার দিকে। বেশ কয়েকজন লোক বসে আছে, তবে তারা উল্টো দিকে মুখ করে থাকায় কাউকেই ঠিকমতো চিনতে পারল না। তাদের কণ্ঠস্বর বাতাসে মিশে আসছে, কখনো গম্ভীর, কখনো উত্তেজিত। কৌতূহল জাগলো মেহরিমার মনে। কে এসেছে? কি নিয়ে আলোচনা চলছে? কিন্তু সময় নষ্ট করার মতো যাবে না। ঘড়ির কাঁটা জানিয়ে দিল, সকাল 8টা বেজে গেছে। আজ এত দেরিতে ঘুম ভাঙার কারণে তার চাচিরা নিশ্চয়ই রেগে থাকবে। নাস্তা তৈরির জন্য দেরি হয়ে গেছে, আর এতে তারা আজ তাকে অনেক কথা শোনাবে। সব চিন্তা ঝেড়ে সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামল। বৈঠকখানার পাশ দিয়ে যাওয়ার সময় এক ঝলক তাকিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু কিছু বোঝার আগেই রান্নাঘর থেকে চাচির রাগান্বিত গলা ভেসে এলো। মেহরিমা! তার বুক থক করে উঠল। আজকে হয়তো সত্যিই রক্ষা নেই। মেহরিমার রান্নাঘরের চৌকাঠ পেরোতেই যেন এক ঝাঁঝালো বাতাস তার সামনে ধাক্কা খেল। চাচিদের চোখে তির্যক দৃষ্টি, আর ঠোঁটে বিষাক্ত বিদ্রুপ।
তাদের কণ্ঠস্বরে বিরক্তি স্পষ্ট, যেন তার সামান্য বিলম্ব মহাবিপর্যয় ডেকে এনেছে। এতক্ষণে মহারানীর ঘুম ভাঙল। বড় চাচি তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, আরেকটু দেরি করলেই নাস্তা বানিয়ে তোকে মুখে তুলে খাওয়াতাম। ভুলে গেছিস বুঝি, তোর চাচু মিরাজ অফিসে যায়, তার ওপর বাড়িতে মেহমান এসেছে, দেখছিস না? ছোট চাচি যোগ করলেন, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চা নাস্তার ব্যবস্থা কর। এক্ষুনি সব কাজ করে দিচ্ছি ছোট আম্মু। তার গলা শুকিয়ে আসছিল। চাচিরা এখানেই থামলেন না। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা মর্জিনাকে দেখে ছোট চাচি আবার চেঁচিয়ে উঠলেন, তুই আবার হা করে দাঁড়িয়ে আছিস কেন মর্জিনা? কাজে লেগে পড়। মেহরিমার বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস জমা হতে থাকল। তবু সে নিঃশব্দে কাজে নেমে পড়ল, যেন তার অস্তিত্বের একমাত্র স্বীকৃতি এই নীরব কর্তব্যপরায়ণতা। মেহরিমা বড় ট্রেটা হাতে শক্ত করে ধরে বৈঠকখানার সামনে দাঁড়ালো। গভীর শ্বাস নিয়ে সে এগিয়ে গেল। বৈঠকখানায় পা রাখতেই তার দৃষ্টি আটকে গেল সামনে বসে থাকা মানুষগুলোর দিকে, যেন এক মুহূর্তেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সোফায় বসে গল্প করছিলেন নীলা খানের ভাই শওকত পাটোয়ারি ও তার স্ত্রী, পাশে নীলা খানের ছোট বোন রিমা পাটোয়ারি, আর খান পরিবারের পুরুষ সদস্য মাহমুদ খান ও ইশতিয়াক খান। নীলা খান ও শিমলা খান দাঁড়িয়ে ছিলেন পাশেই। দীর্ঘ 8 বছর পর শওকত পাটোয়ারির পদচিহ্ন পড়ল খান মঞ্জিলের মেঝেতে। তার আগমনের কারণ মেহরিমার অজানা, কিন্তু অদ্ভুত এক অস্থিরতা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, অনুভূতিহীন অথচ ভারী। মেহরিমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। আতঙ্কের শিহরণে তার হাত কেঁপে গেল, আর পর মুহূর্তেই হাত থেকে ট্রেটা পড়ে গিয়ে এক বিকট শব্দে মেঝেতে আছড়ে পড়ল। মিষ্টি, চা, গ্লাস ভর্তি পানি সব ছড়িয়ে গেল মেঝেতে। এই মেয়ে, চোখে দেখো না। রিমা পাটোয়ারির গায়ে কিছুটা ছিটকে পড়তেই সে তেলে বেগুনে জ্বলে উঠল। নীলা খান রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, একটা সাধারণ নাস্তা পর্যন্ত ধরে রাখতে পারিস না? মেহরিমা ভয় কাঁপতে লাগল। সে বুঝতে পারছিল না তার এই ভয়ের কারণ ঠিক কি। রিমা পাটোয়ারির রাগ, নীলা খানের ক্ষুব্ধ দৃষ্টি, নাকি বৈঠকখানায় বসে থাকা সেই একজনের তীক্ষ্ণ নজর? শওকত পাটোয়ারি নীরবে মেহরিমাকে পা থেকে মাথা পর্যন্ত বিশ্লেষণ করছিলেন। তার চোখের দৃষ্টি যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, যা মেহরিমাকে আরো অস্বস্তিতে ফেলছিল। শিমলা খান অবশ্য মুখের কোণে এক চিলতে হাসি লুকিয়ে রেখেছিল। সে উপভোগ করছিল দৃশ্যটা, কারণ সে রিমা পাটোয়ারিকে একদমই পছন্দ করত না। মেহরিমা ভয় আর লজ্জায় জমে গেল। তার হাত পা অসাড় হয়ে আসছিল, যেন এখান থেকে পালিয়ে যেতে পারলেই বাঁচে। নীলা খান ধমকের স্বরে বলে উঠলেন, এখনই সব পরিষ্কার কর। মেহরিমা কাঁপতে কাঁপতে নিচে তাকালো। তার বুক ধুকপুক করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে মাথা নিচু করে চায়ের ছড়িয়ে পড়া দাগ, ভেঙে যাওয়া গ্লাসের টুকরোগুলো দেখছিল। ঠিক তখনই শওকত পাটোয়ারির দৃষ্টি তার শরীরে জ্বলন্ত অঙ্গারের মতো পোড়াতে লাগলো। সেই দৃষ্টি, যা শিরদাঁড়া বেয়ে এক অদ্ভুত আতঙ্ক নামিয়ে আনলো তার রন্ধ্রে রন্ধ্রে। শ্বাস বন্ধ হয়ে আসছিল তার। সমস্ত শরীর শিউরে উঠল। আতঙ্ক, ভয়, গা খিনখিনে এক অনুভূতি। আর না, হঠাৎ পায়ের শক্তি ফিরে পেল সে। কোনো কথা না বলেই পিছিয়ে গেল কয়েক কদম, তারপর পেছনে ফিরে সিঁড়ির দিকে দৌড় দিল। কোথায় যাচ্ছিস? মেহরিমা, নীলা খান ও শিমলা খান দুজনেই তাকে ডাকছিলেন। কিন্তু সে আর এক মুহূর্ত দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না। ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি বেয়ে উঠে করিডোর পেরিয়ে ছুটল নিজের ঘরের দিকে, যেন শ্বাসরুদ্ধকর কোনো অন্ধকার থেকে পালাচ্ছে। দরজার সামনে এসে দ্রুত এক ছটকায় দরজাটা ঠেলে বন্ধ করল। একটা ভারী শব্দ হলো, যেন তার ভেতরের সমস্ত ভীত, আতঙ্ক, ঘৃণা আর ক্ষোভ একসঙ্গে বন্ধ হয়ে গেল সেই দরজার ওপারে। তার কাঁধের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে, বুকের ভেতর ধরফর শব্দ। বাইরে থেকে নীলা খান আর শিমলা খান তার নাম ধরে ডাকছিলেন, কিন্তু সে কোনো সাড়া দিল না। যেন সমস্ত শব্দ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে সে। একাই, একদম একা। দীর্ঘ 8 বছর পর আমেরিকা থেকে ফিরে আরশ আফতাব চৌধুরী খান মঞ্জিলের প্রবেশদ্বারে এসে দাঁড়ালো। কালো শার্টের প্রথম দুটি বোতাম খোলা, হাতে দামি ঘড়ি, চোখে দৃঢ়তার ঝলক। তার পাশেই আরেকটি অবয়ব, ফাহিম খান। দুজনের চোখে মুখে একরকম দৃঢ় সংকল্প। বাড়ির সবাই হতভম্ব। 8 বছর পর হঠাৎ আরশ আফতাব চৌধুরীর আগমন, তাও এমন রক্তশীতল দৃষ্টিতে। কেউ কিছু বলার আগেই ঘটল বিস্ফোরণ। হাউ ডেয়ার ইউ, বাস্টার্ড! তুই কোন সাহসে খান মঞ্জিলে পা রেখেছিস? গর্জে ওঠে আরশ। পরক্ষণেই শোনা গেল চাবুকের মতো একটা আওয়াজ।
শওকত পাটোয়ারির গায়ে চামড়ার বেল্টের প্রথম আঘাতটি পড়তেই সে ছিটকে পড়ে গেল। আতঙ্কে বাড়ির সবাই জমে গেল, কেউ বুঝে উঠতে পারছিল না কি করছে। শওকত পাটোয়ারি ব্যথায় কুকড়ে উঠল, কিন্তু আরশ থামল না। একের পর এক আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হতে লাগল। ইশতিয়াক খান কিছু বলতে চাইলেন, কিন্তু আরশ হাত তুলে তাকে থামিয়ে দিল। তার চোখে মুখে এতটাই শীতলতা ছিল যে বাক্য হারিয়ে ফেললেন তিনি। শওকত পাটোয়ারির স্ত্রী ও বোন চিৎকার করে কাঁদতে লাগল। আমার ভাইকে মেরে ফেলল, নীলা চেঁচাতে লাগলেন। মিরাজ কাঁপতে কাঁপতে মোবাইল বের করে মাহমুদ খানকে কল দিল। ফাহিম ও মিরাজ এগিয়ে গিয়ে আরশকে থামাতে চাইলে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এমন সময় প্রধান বৈঠকখানায় এক নারীর আগমন ঘটে। হুইলচেয়ারে বসা, চেহারায় বয়সের ছাপ, তবু চোখে অদ্ভুত জ্যোতি। তিনি আর কেউ নন, হুমায়রা খান। মর্জিনা তাকে নিয়ে এসেছে। আরশ, দাদু ভাই। কণ্ঠে শূন্যতা, অভিমানের ছায়া। সেই ডাক শোনা মাত্রই আরশের হাত থমকে গেল। পেছনে ফিরে তাকালো সে। চোখের সামনে তার প্রাণের নানি যান। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে গিয়ে তার কাছে বসে পড়ে। হুমায়রা খান হাত বাড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। শান্ত হও দাদু ভাই, মৃদু কণ্ঠে বললেন তিনি। ফাহিম পেছনে থেকে এসে হুমায়রা খানের গলায় হাত পেঁচিয়ে ধরল, যেন হারিয়ে যাওয়া উষ্ণতা ফিরে পাচ্ছে। হুমায়রা খান ও দুই নাতি আদরে ভরিয়ে দিল। শওকত পাটোয়ারি সুযোগ বুঝে খোঁড়াতে খোঁড়াতে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আরশ বিদ্যুতের মতো ছুটে গিয়ে শার্টের কলার চেপে ধরল তাকে। তার তীক্ষ্ণ দৃষ্টি শওকতকে বিদ্ধ করছে। এই বাড়িতে পা রাখার সাহস কোথায় পেলি তুই? আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দিন। কাঁদো কাঁদো স্বরে বলল শওকত পাটোয়ারি। আই ডোন্ট গিভ আ সেকেন্ড চান্স। বলেই হাত বাড়িয়ে হকি স্টিক আনতে গেল আরশ। কিন্তু তার আগেই শওকত পাটোয়ারি ভয়ার্ত চোখে দৌড়ে পালালো খান মঞ্জিল থেকে। উত্তেজনার সেই দহনময় বাতাসে প্রবেশ করলেন মাহমুদ খান। তার চলার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো ক্রোধের প্রকাশ, তবু চারপাশের পরিবেশ যেন মুহূর্তেই ভারী হয়ে উঠল। বৈঠকখানার পরিবেশ থমথমে। খান মঞ্জিলের সবার দৃষ্টি নিবন্ধ আরশ ও মাহমুদ খানের দিকে। মাহমুদ খান ধীর পায়ে সামনে এগিয়ে এলেন, চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু সেই চিরচেনা কঠোরতা একটুও ম্লান হয়নি। আরশ দাঁড়িয়ে, তার দু হাত মুষ্টিবদ্ধ। এইভাবে কাউকে না জানিয়ে কেন ফিরে এলে? আরশ তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, ফিরতে হতো না মামা, আপনি যদি প্রতিজ্ঞা রক্ষা করতেন। মেহমেদ খান গম্ভীর স্বরে বললেন, আমি প্রতিজ্ঞা ভাঙিনি। আরশ তাচ্ছিল্যের স্বরে হেসে বলল, ওহ, তাহলে শওকত পাটোয়ারি কিভাবে এই বাড়িতে ঢোকে? এত সাহসকে জোগাল তাকে? সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেত। এই বাড়ির কিছু নিয়ম আছে আরশ। এই বাড়িতে কখনো কারো গায়ে এভাবে হাত তোলা হয়নি। খান মঞ্জিলের রীতি এতদিন ধরে একটাই ছিল, বিনয় এবং ভদ্রতার সাথে সব রকম পরিস্থিতি মোকাবিলা করা। আরশ ফুঁসে ওঠে, বিনয় মাইফুট। আমি যেদিন এই বাড়ি ছেড়ে গিয়েছিলাম, স্পষ্ট করে বলে গিয়েছিলাম, যদি কোনো দিন এই নরপিশাচ খান মঞ্জিলের দরজায় পা রাখে, তাহলে আমি ফিরব। আজ আমি ফিরে এসে আমার কথা রেখেছি, কিন্তু আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। মাহমুদ খান অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আরশের দিকে। গভীর শ্বাস নিয়ে তিনি নরম স্বরে বললেন, আমি সত্যি ভাবতে পারিনি ছোটবেলার সেই একরোখা জেদ আজও আঁকড়ে ধরে রেখেছ তুমি। ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে তুমি বদলে গেছো, পরিণত হয়েছ। তুমি এত বড় গায়ক, এত বড় তারকা। হয়তো জীবনের বহুগামী স্রোতে তুমি ভুলে গেছো ফেলে আসা পুরনো দিনের শপথ। কিন্তু এখন দেখছি ভুল আমারই হয়েছে। তিনি খানিকটা থেমে আবার বললেন, আর শওকত, তাকে আমিই ডেকেছিলাম। ব্যবসার প্রয়োজনে, প্রয়োজনের তাগিদে। বৈঠকখানায় একটি শুনশান নীরবতা নেমে এল। আশপাশে দাঁড়িয়ে থাকা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শওকত পাটোয়ারিকে এই বাড়ি থেকে আজ বের করেছি, তবে দ্বিতীয়বার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আর বের করব না। ওর অস্তিত্বই নিঃশেষ করে দেব। ডোন্ট ডেয়ার ফরগেট দিস। মাহমুদ খান নীরব। খান মঞ্জিলের বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন নিঃশ্বাসও ধীরে ফেলছে। মাহমুদ খান দীর্ঘশ্বাস ফেললেন, যেন বুকের গহীনে জমে থাকা এক অজানা ভার বহন করছেন। তার চোখে একটা অভিব্যক্তি খেলা করছিল, কিছু বলার আকুলতা, অথচ বাধা পড়ে থাকা নীরবতা। বহু কথা আটকে আছে তার ঠোঁটের কিনারে, কিন্তু যেন কোনো শৃঙ্খলে বাধা পড়ে গেছেন, তাই বলতে পারছেন না। পরিস্থিতির চাপ কমানোর জন্য মিরাজ ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসির রেখা টানল। যেন তার হাসিটা অনিচ্ছাকৃতভাবে ফুটে উঠেছে মুখে।
কণ্ঠে পরিচিত উচ্ছ্বাস আনার ব্যর্থ চেষ্টায় বলল, ভাইয়া, না জানিয়ে এলে কেন? আগে থেকে জানালে তো তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতাম। আরুষের চোখে তখনও সেই চিরচেনা কঠোরতা। মুখাবয়বে ও কণ্ঠে কোনো পরিবর্তন নেই, বরং তার স্বর ছিল অবিচল, স্থির, দৃঢ়। তার কোনো প্রয়োজন ছিল না। এরপর এক মুহূর্ত অপেক্ষা না করে ঘুরে দাঁড়ালো সে। দীর্ঘ পথ পেরিয়ে আসা ক্লান্তি তার শরীরে স্পষ্ট, কিন্তু চাহনিতে সেই অটুট কঠোরতা। পায়ের ধীর অথচ দৃঢ় পদক্ষেপে খান মঞ্জিলের সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে লাগল। আমার লাগেজগুলো ঘরে পাঠানোর ব্যবস্থা কর, পেছনে তাকিয়ে একটিবারও না দেখে বলল সে। তারপর কোনো দ্বিধা ছাড়াই সিঁড়ি বেয়ে ওপরে উঠে দোতলার করিডোর পেরিয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যায় সে। মিরাজ কেয়ারটেকার রহমতকে ডেকে বলে, যাও দ্রুত ভাইয়ের ঘর পরিষ্কার করার ব্যবস্থা কর এবং লাগেজগুলো রেখে এসো। মাহমুদ খান গভীর এক নিঃশ্বাস ফেলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন। নিজের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মিরাজকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, আজ আর অফিসে যাব না। তুমি আর ইশতিয়াক মিলে সব সামলে নিও। তারপর কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই চলে গেলেন নিজের কক্ষে। বৈঠকখানার পরিবেশ তখনও নিস্তব্ধ। মিরাজ তার ফাহিমের ভাইয়ার সাথে টুকটাক কথা বলতে থাকে। গোসল শেষে মেহরিমা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়াচ্ছিল। পানি এখনো তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল। ফর্সা ত্বকে জলের ছোট ছোট বিন্দু রোদের আলোয় চকচক করছিল। হাতে ধরা চিরুনি নামিয়ে রেখে সে ধীরে ধীরে বারান্দায় এল। ছাদে কাপড় মেলতে যাবে বলে ঘর থেকে বেরোলো সে। কিন্তু হঠাৎ করেই থমকে দাঁড়ালো। পুরুষালী কণ্ঠস্বর ভেসে এল নিচতলা থেকে, একটা ভারী, গম্ভীর স্বর। মেহরিমার চোখ কুঁচকে গেল। সে ধীরে ধীরে করিডোরের দিকে এগিয়ে গেল, যেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল মিশমি আর ইশিকা। দুজনেই নিচে তাকিয়ে বিস্ময়ের আবরণে ঢাকা দৃষ্টিতে কিছু একটা দেখছিল। কি দেখছিস তোরা? মেহরিমা ফিসফিস করে বলল। ইশিকা কোনো উত্তর দিল না, শুধু আঙুল তুলে দেখালো নিচের দৃশ্য। মেহরিমাও অবাক দৃষ্টিতে নিচে তাকালো। তার দৃষ্টি আটকালো একটা চেনা মুখে, ফাহিম খান। ভাইয়া! চিৎকার করে ওঠে সে। পরের মুহূর্তেই সে সিঁড়ি বেয়ে ছুটে নামল। পা চলছিল দ্রুত, হৃদয়ে যেন এক মুহূর্তের জন্য অপেক্ষা করতে পারছিল না। নিচে নেমেই ফাহিমের সামনে গিয়ে দাঁড়ালো সে। কিছু না বলেই চাপিয়ে পড়ল তার বুকে, শক্ত করে জড়িয়ে ধরল ভাইকে। গোসলের পর ভেজা চুল, তার মুখে ও গলায় জমে থাকা ছোট ছোট পানির বিন্দুগুলো রোদের আলোয় হীরের মতো ঝলমল করছিল। ফাহিম হেসে উঠল। তার ছোট বোন এতদিন পর আগের মতোই আছে, নিষ্পাপ, উচ্ছল, প্রাণবন্ত। আরে পাগলি, একটু দম নে, বলে ফাহিম বোনের মাথায় আলতো করে চাপড় দিল। কত বছর পর তোমাকে দেখলাম ভাইয়া। তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? মেহরিমার স্বরে অভিমান ঝরে পড়ল। প্রতিদিন প্রতি মুহূর্তই আমার মিষ্টি বোনটাকে মিস করেছি। ভাই বোনের এই খুনসুটিতে আশপাশের পরিবেশ যেন হালকা হয়ে এলো। তবে শিমলা খান ও নীলা খানের এসব মোটেও পছন্দ হচ্ছিল না। তাদের চোখে মুখে অস্বস্তি, বিরক্তির ছাপ। মেহরিমা ও ফাহিমের উচ্ছ্বাস যেন তাদের গা জ্বালিয়ে দিচ্ছিল। এতদিন যে সম্পর্কগুলোকে তারা মূল্যহীন ভেবেছিল, যে আবেগগুলোকে তারা নিষ্প্রাণ করে দিতে চেয়েছিল, আজ সেগুলো আবার দাউ দাউ করে জ্বলে উঠছে। আর সে আগুনে তাদেরই বুক পুড়ে যাচ্ছে, তারা তা টের পাচ্ছিল খুব ভালোভাবেই। 8 বছর পর আমেরিকা থেকে ফিরে খান মঞ্জিলের সেই চিরচেনা কক্ষে পা রাখল আরুষ আফতাব চৌধুরী। দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে গেল সে। সবকিছু যেন আটকে আছে কোনো পুরনো স্মৃতির ফ্রেমে। দেয়ালে ছোটবেলার ছবি, জানালার পাশে টানা ভাঙা শেলফ, আর পর্দার ফাঁক গলে পড়া এক ধূলিমলিন আলো। ঘরটা যেন নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল তাকে দেখে। তবু কোথাও এক চিলতে কাঁপন ছড়িয়ে গেল হৃদয়ের গভীরে। এই ঘর, এই নিঃসঙ্গতা, আর ফেলে আসা দিনগুলো। ঠিক তখনই টক টক। সাহেব, আসবো। কেয়ারটেকার রহমতের কণ্ঠস্বর বাস্তবের মাটিতে ফিরিয়ে আনল তাকে। দরজা খোলা আছে, গলা খানিকটা উঁচু করে বলল আরুষ। রহমত ধীরে, মৃদু পায়ে ভেতরে ঢুকলেন। চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, এই ঘর তো অনেকদিন খোলা হয়নি সাহেব, বেশ ধুলো জমেছে। আপনি যদি একটু কষ্ট করে অন্য ঘরে গিয়ে বসতেন, আমি এ ঘরটা ঝাঁট দিয়ে গুছিয়ে দিতাম। আরুষ কোনো কথা না বলে নিঃশব্দে মাথা নেড়ে করে বেরিয়ে যায় ঘর থেকে। দোতলায় ছিল মেহরিমা, ফাহিম, মিশমি, মিরাজ ও আরুষের কক্ষ। করিডোরের শুরুতেই মিরাজ, তারপর পাশাপাশি ফাহিম ও আরুষের ঘর। একটু ভেতরে কোণার দিকে ছিল মেহরিমার ঘর, নিভৃত, নির্জন আর একান্ত। তার উল্টো পাশের রঙে ছড়ানো মিশমির ছোট্ট জগৎ।
এবং নিচতলায় ছিল হুমায়রা খান ও তার বড় ছেলে মাহমুদ খানের কক্ষ, দুটি করিডোরের দুই পাশে। করিডোরের এক প্রান্তে ইশতিয়াক খানের ঘর, আর মাঝামাঝি ইশিকার স্নিগ্ধ সাজানো ঘর, যেখানে থাকত ছোট্ট মুরতাসিম। সে একা ঘুমাতে ভয় পায়, তাই সবসময় বোনের পাশে ঘুমায়। তবে এ ঘরগুলো ছাড়াও খান মঞ্জিলে বেশ কয়েকটি ঘর রয়েছে, যেগুলো সাধারণত অতিথিদের জন্য বরাদ্দ থাকে। নীরবতাই যাদের একমাত্র বাসিন্দা। সময় অসময়ে কেউ এলে জেগে ওঠে, আবার নিস্তব্ধতায় ডুবে যায় বছরের পর বছর। ফাহিমের লাগেজগুলো মেঝেতে গড়িয়ে যেতেই মেহরিমা হেসে উঠল। ভাইয়া, ভালো করে দেখো, আসার সময় বসার ঘরে কিছু ফেলে আসনি তো আবার? ফাহিম ক্লান্ত চোখে তাকালো বোনের দিকে। হালকা গলায় বলল, সব ঠিকঠাকই আছে, কিন্তু তুই তো জানিস কিভাবে হঠাৎ করে চলে এলাম। সময়েই পাইনি কিছু গুছানোর। মেহরিমা দরজার পাশে দাঁড়িয়ে রইল, চোখে কৌতূহলের ঝিলিক। হঠাৎ ফাহিম একটা মাঝারি সাইজের লাগেজ এগিয়ে দিল ওর দিকে। এইটা তোর জন্য। এতে কি আছে? ভ্রুকুচকে জিজ্ঞেস করল মেহরিমা। তোর রুমে গিয়ে দেখ, বলেই ফাহিম একটু থামল। তারপর মৃদু হেসে বলল, তাড়াহুড়োয় কারোর জন্য কিছু আনতে পারিনি, তবে তোর জন্য আগেই কিনে রেখেছিলাম। আর হ্যাঁ, কিছু চকলেট এনেছি, সেগুলো সবাইকে দিয়ে দিস, ভাগ করে। ঠিক আছে, ভাইয়া। মেহরিমা মাথা নেড়ে সম্মতি জানায়। অতঃপর নিজের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে ভাবল, ওদের এই ভাই বোনের সম্পর্কটা যেন নীরব এক আশ্রয়স্থল, শব্দহীন অথচ গভীর। সময়ের ব্যবধান পেরিয়ে এসেও ঠিক আগের মতোই আপন। নিঃশব্দে দরজা বন্ধ করল মেহরিমা। লাগেজটা একপাশে রেখে যখন একটু আরাম করে বসবে বলে ঘুরে দাঁড়ালো, হঠাৎই তার দৃষ্টি গিয়ে পড়ল বিছানার দিকে। মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হে! তার বিছানায় কেউ একজন হয়ে ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের গভীরতায় এক আশ্চর্য নির্লিপ্তি। সেই মুহূর্তে মেহরিমার মনে শান্তি নামার বদলে নেমে এলো আতঙ্কের ঝড়। এক ভয়ার্ত চিৎকারে কাঁপিয়ে দিল ঘরটা। চিৎকারের তীব্রতায় যেন দেয়াল কেঁপে উঠল খানিক। ঘুম ভেঙে তড়াক করে উঠে বসে আরশ। চোখ মেলে তাকাতেই বুঝতে পারল, এই ভয়াবহ শব্দটির উৎস আর কেউ নয়, মেহরিমা। মেহরিমা তখনও চমকে তাকিয়ে আছে বিছানার উপর বসে থাকা সেই মানুষটার দিকে। ঘুম ভেজা চোখে এক অদ্ভুত অভিমানী স্থিরতা, আর মুখে এক অনবদ্য সৌন্দর্য, যা ঠিক গ্রিক ভাস্কর্যের মতো নিখুঁত, অথচ রক্তমাংসে জীবন্ত। কালো শার্টের বোতাম খোলা, বুকের একপাশ উন্মুক্ত, গাঢ় ছায়ার মতো তাতে খেলা করছে ক্লান্তি ও কামনার রেশ। শার্টের ভাঁজে লুকোনো পেশিগুলো যেন নিঃশব্দে বলছে, এই পুরুষ শুধু দেখার নয়, অনুভব করার। বিক্ষিপ্ত চুলে ঘুমের ছাপ, তবুও তাতে কোনো বিশৃঙ্খলা নেই, বরং এক অনবদ্য জৌলুস। মুখজুড়ে হালকা দাড়ি, যেন অভিজাত বুনো সৌন্দর্যের স্পষ্ট ছাপ। চোখজোড়া তার চরিত্রের গভীরতা এবং রহস্যময়তাকে আরও ফুটিয়ে তোলে। পরক্ষণেই আরশ অর্থাৎ চেনা মুখটা বুঝে নিয়ে আরো এক প্রস্ত চিৎকার করে উঠল মেহরিমা। শাট আপ! আরশের কণ্ঠ হঠাৎ বজ্রের মতো ধ্বনিত হলো ঘরে। তার তীক্ষ্ণ ধমকে কেঁপে উঠল মেহরিমা। দুই হাত দিয়ে আঁচলের ফাঁকেই মুখ চেপে ধরল সে, যেন শব্দ আর বের না হয়। মেহরিমা স্তব্ধ। তার হৃদয় যেন একের পর এক তীব্র ঝড়ের আঘাতে কেঁপে উঠছে। কিছুটা ভয়, কিছুটা বিস্ময়, সে শুধু তাকিয়ে আছে। আরশ উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগোতে থাকে মেহরিমার দিকে। প্রতিটি পা ফেলায় এক ধরনের অব্যক্ত গাম্ভীর্যতা, অথচ চোখে ছিল নিষ্পৃহতা। আর তখনই আলোয় তার অবয়বটা আরো স্পষ্ট হয়ে উঠল, সুদর্শন, দীর্ঘদেহী, যেন কোনো অলিখিত কর্তৃত্বের ছায়া। মেহরিমা ভয় এক পা করে পেছাতে থাকল। দেয়ালের কাছে পৌঁছে হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। আরশ তার কাছাকাছি আসতেই পারফিউমের তীব্র আবহ তার নাকে ভেসে আসে, যেন স্নিগ্ধ শীতল বাতাসে মিশে থাকা অপরিসীম পুরুষালী শক্তির নিঃশ্বাস। সেই আবহ যেন মেহরিমার সত্তাকে ছুঁয়ে যায়। আরশ এসে তার সামনে দাঁড়িয়ে বিরক্তির স্বরে বলল, স্টুপিড! শব্দটা যেন গালে সপাটে একটা চরের মতো লেগে গেল। তারপর সে দরজা খুলে বেরিয়ে যায় ঘর থেকে, মেঘে ঢাকা এক দুপুরের মতো নিঃশব্দে, অথচ ভারী করে রেখে যায় তার উপস্থিতি। মেহরিমা দাঁড়িয়ে রইল একই জায়গায়। তার দৃষ্টি এখনো দরজার দিকে, আর বুকের ভেতর যেন বেজেই চলেছে অবাক এক সুর। মাহমুদ খান নিজের কক্ষে এসে আলগোছে পাঞ্জাবিটা খুলে পাশে রাখলেন। জানালার পাশের রাখা গভীর হাতল ওয়ালার রিক্লাইনারটায় শরীরটা এলিয়ে দিলেন তিনি। চেয়ারটা একটুখানি দুলে উঠল, নীরব, ধীর ছন্দে। চোখে মুখে চিন্তার ছায়া ঘন হয়ে উঠেছে। দিনের শেষ আলো জানালার গ্লাসে ধুয়ে যাচ্ছে,
আর ঘরের বাতাসে মিশে আছে পুরনো কাঠের গন্ধ আর একরাশ অস্থিরতা। একটু পরেই দরজা ঠেলেই ভেতরে ঢুকলেন নীলা খান। মুখ কঠিন, চোখে একরাশ অভিমান আর ক্ষোভ। তুমি কিছু বললে না? নির্বাক স্বামীর সামনে দাঁড়িয়ে চেপে রাখা কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। তোমার বোনের ছেলের এত বড় স্পর্ধা হয় কি করে আমার ভাইকে মেরে এই বাড়ি থেকে বের করে দেয়ার? আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, একটা শব্দও বললে না। মাহমুদ খান চোখ বন্ধ রেখেই চেয়ারটা একবার দুলালেন। তার মুখে কোনো তীব্র প্রতিক্রিয়া নেই, শুধু এক নিস্তরঙ্গ, ক্লান্ত কণ্ঠস্বর। আজ আরশের পছন্দের খাবারগুলো যেন রান্না হয়। নীলা খান থমকে গেলেন। ভ্রু কুঁচকে তাকিয়ে প্রশ্ন করলেন, মানে? এত কিছু হয়ে গেল, আর তুমি এখন ওর খাতির করার কথা বলছো? সে তো। কথা শেষ হওয়ার আগেই মাহমুদ খান চোখ মেলে তাকালেন স্ত্রীর দিকে। গলায় স্থির একটা ভার। বড় আপা আর দুলাভাইয়ের দয়ায় আমাদের কোম্পানি এখনো টিকে আছে, এটা ভুলুন না নীলা। তাদের একমাত্র ছেলেকে যদি আমরা খাতির যত্ন না করি, তারা যদি জানতে পারেন, তাহলে কি হবে তা তুমি বুঝতে পারছো তো? এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন নীলা খান। ক্ষণিক নিঃশ্বাস টেনে বললেন, সে না হয় বুঝলাম, কিন্তু ফাহিম, ও তো ফিরে এসেছে। এখন যদি সে কোম্পানির ভাগ চায়। মাহমুদ খান জানালার দিকে তাকিয়ে রইলেন। গলা যেন আরো ভারী হয়ে উঠল। ওসব পরে দেখা যাবে, আপাতত যা করতে বলেছি সেটাই করো। নীলা খান একদমে চেঁচিয়ে উঠলেন, মেহরিমা! মেহরিমা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এল। তার মনে এক ধরনের অস্বস্তি। নিচে পৌঁছাতেই নীলা খান তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, 2-4 দিন হবে আমার ভাইটা এসেছিল, আর এর মধ্যে আমেরিকায় খবর চলে গেছে। মেহরিমার কাপা কাপা গলায় বলল, আমি কিছু জানি না বড় আম্মু, আমি কাউকেই কিছু জানাইনি। শিমলা খান তখন আসেন, আর তার চোখে যেন ঝলসে উঠছিল ক্ষোভ। সে বলল, থাক, বাদ দাও আপা, এভাবে ও কিছু বলবে না, মিথ্যাবাদী মেয়ে। মেহরিমার মুখে কিছু বলতে না দিয়ে শিমলা খান অবিচল কণ্ঠে বলেন, ভাই এসেছে বলে সাপের 5 পা দেখেছিস নাকি? রান্নাঘরের কাজ কে করবে বলতো? মেহরিমা কিছুক্ষণ নীরব থাকে, তারপর মাথা নিচু করে শিমলা খানের দিকে তাকিয়ে সুশ্রদ্ধভাবে বলে, কি কি রান্না করতে হবে ছোট আম্মু? আমি এক্ষুনি করে দিচ্ছি। নীলা খান ও শিমলা খানের নির্দেশে মেহরিমা একে একে রান্নার কাজ শুরু করে দেয়। মাঝে মাঝে মরজিনা খালা এসে একটু সাহায্য করলেও মূলত কাজের ভার ছিল মেহরিমার ওপর। দুপুরের নিরিবিলি আবহে সোনালি রোদ যেন নিঃশব্দে মেঝেতে গড়িয়ে পড়ছিল। বাড়ির ডাইনিং টেবিলও জুড়ে ছড়িয়ে ছিল এক অনাড়ম্বর অথচ রাজকীয় পরিবেশ। মিরাজ এবং ইশতিয়াক খান অফিসের কাজে বাইরে, তাদের চেয়ারে ছিল শূন্যতা। বৃদ্ধ দাদিজান হুমায়রা খানকে স্নেহভরা সেবায় নিমগ্ন মেহরিমা খাবার তুলে দেয় নিজের হাতে এবং শেষে সযত্নে ওষুধ খাওয়াচ্ছে। বাকি সকলে, মাহমুদ খান, নীলা খান, শিমলা খান, মিশমি, ইশিকা এবং মুরতাসিম, ডাইনিং টেবিলের চারপাশে অপেক্ষমান। খাবারের টেবিল যেন এক ক্ষণিক উৎসবের ক্ষেত্র। মটন কোরমা, ঘি ভাজা বিরিয়ানি, গরুর মাংস ভুনা, সাদা পোলাও, সর্ষে ইলিশ, চিংড়ি মালাইকারি, রূপালি রুই মাছের পাতলা ভাজা, মিষ্টি দই আর বাহারি মিষ্টান্ন, সুগন্ধে চারপাশ মম করে ওঠে, যেন প্রতিটি পদ এক একটা স্মৃতির আহ্বান। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে আরশ ও ফাহিম। যেন দুটি নিঃশব্দ বিজয়ী, শহরের কোলাহল থেকে উঠে আসা আধুনিকতার প্রতীক। তাদের পোশাকে ছিল বিশুদ্ধ রুচির ছোঁয়া, চোখে এক ধরনের অতল আত্মবিশ্বাস যা সহজেই সকলের দৃষ্টি কেড়ে নেয়। ইশিকার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, সে নিঃশব্দে তাকিয়ে থাকে। হঠাৎ মিশমি খিলখিলিয়ে বলে ওঠে, মুখটা বন্ধ কর এবার, মাছি ঢুকে যাবে তো। ইশিকা লজ্জা পেয়ে মুখ নিচু করে নেয়, তবুও চোখে সেই প্রথম প্রেমের শিহরণ যেন রয়ে যায়। আরশ ও ফাহিম টেবিলের কাছে গিয়ে চুপচাপ বসে পড়ে। মুহূর্তটি যেন বহু বছর পরে ফিরে আসা কোনো পুরনো প্রিয় স্মৃতির অনুরণন। ইশিকা ধীর পায়ে উঠে গিয়ে আরশের বিপরীত পাশে বসে পড়ে, কিন্তু আরশ যেন তার অস্তিত্বকেই উপেক্ষা করে, তার দৃষ্টি জানালার ফাঁকে ঢুকে পড়া রোদের রেখায়। মাহমুদ খান ধীরে গলায় জানতে চান, বড় আপা, দুলাভাই কেমন আছেন? আরশ হালকা মাথা নেড়ে সংক্ষিপ্ত উত্তর দেয়, ভালো। কথার ফাঁকে সে জানায়, 2-3 দিনের মধ্যেই আমেরিকায় ফিরে যাচ্ছি। মাহমুদ খান খানিকটা আশ্চর্য হয়ে বলেন, দিন পর তো রোজা শুরু, তারপর ঈদ, ঈদটা এখানেই কাটিয়ে যাও। আরশ একটি শান্ত, অস্বচ্ছ হাসি ফুটিয়ে মাথা নাড়ে। তার মুখে কোনো জোরালো প্রতিক্রিয়া নেই, তবে চোখের নিচে জমে থাকে একটা দুর্বোধ্য না।
চারপাশের সবাই আজকে ঘিরে কথা বলছে, হাসছে, তার খোঁজ নিচ্ছে। অথচ ফাহিম যেন সেখানে নেই, কারো একটি কোথাও তার প্রতি যায় না। তার মুখে একটি ধূসর ছায়া নেমে আসে, অবহেলার এক স্তব্ধতা। সেই মুহূর্তে শিমলা খান হঠাৎ সালাত না পেয়ে বিরক্ত স্বরে ডেকে ওঠেন, মেহরিমা, সালাত কোথায়? মেহরিমা দ্রুত হুমায়রা খানের ঘর থেকে ছুটে আসে, ট্রে হাতে। শিমলা খানের রাগ যেন তার দিকে তীর হয়ে ছুটে আসে। পুরো পরিবেশে চাপা অস্বস্তি। আরুষ নিজের রাগ সংবরণ করতে না পেরে নিচের দিকে তাকিয়ে কাটা চামচটা শক্ত করে ধরে রাখে, তবে তার ঠোঁট আঁটসাঁট। যেন তার ভেতরে এক অগ্নিকাণ্ড শুরু হয়েছে, অথচ বাইরে তা কেবল হিমশীতল নীরবতা। মেহরিমা সালাত এনে রাখে, কিন্তু আরুষ তা মুখেও তোলে না। ততক্ষণে গৃহিণীরা মাছের মাথা, বিরিয়ানির রংচঙে অংশ, সবকিছুই শুধু আরুষের প্লেটে তুলে দিতে থাকে। যেন সবার যত্ন শুধু তার জন্যই। অথচ ফাহিম, যে একই সঙ্গে এসেছে, একই কষ্ট বয়ে ফিরেছে, তার দিকে কেউ একটি বারের জন্যও তাকায় না। হঠাৎ চেয়ারটা ঠেলে উঠে দাঁড়ায় আরুষ। তার চোখ ঠান্ডা, অথচ তাতে যেন দাবানলের আভাস। চারপাশের পরিবেশ থমকে যায়। সে গভীর অথচ স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, ইনাফ। সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। মাহমুদ খান গলার স্বর নিচু করে বলেন, একই আরুষ, কিছুই তো খেলে না। আই ডোন্ট ইট হোয়ার পিপল আর সার্ভড সিলেক্টিভলি। যেন একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটে যায়। কারো মুখে ভাষা নেই, সবার চোখে প্রশ্নচিহ্ন, কিন্তু আরুষ স্থির। সে খাবার না খেয়েই সেখানে থেকে চলে যায়। মেহরিমা অবাক হয়ে আরুষের চলে যাওয়া দেখছিল, যেন ঘটনাটা পুরোপুরি অপ্রত্যাশিত। তবে তার চোখে একটু চিন্তা ও উদ্বেগ ছিল, কারণ সে বুঝতে পারে আরুষের ভেতর কিছু অস্বস্তি বা ক্ষোভ লুকিয়ে আছে, যা সে কাউকে জানাতে চায় না। মাহমুদ খান ভিতরে ভিতরে অস্থির হয়ে পড়েছিলেন। তার চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট হয়ে ওঠে, যেন কিছু একটা ঘটতে চলেছে এবং সে পরিস্থিতি তিনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। রাত 10টা। চারদিক নিস্তব্ধতায় মোড়া। মেহরিমা নিঃশব্দ পায়ে খাবারের ট্রে হাতে আরুষ আফতাব চৌধুরীর ঘরের দিকে এগোয়। দরজাটা সামান্য ধাক্কাতেই খুলে যায়। ঘরটি অদ্ভুতরকম অন্ধকার হয়ে আছে। চাঁদের ঝাপসা আলো যেন ধূলিমলিন আবরণে মিশে আছে। ভেতরে কেউ নেই ভেবে ট্রেটা ধীরে টেবিলের উপর রেখে ফিরতে উদ্যত হয় মেহরিমা। ঠিক তখনই এক ছটকায় তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরা হয়। চোখ তুলে তাকাতেই চেনা সেই চোখজোড়া। সেই চোখে যেন অনন্ত অভিমান। আরুষ ভাই। মুহূর্তেই তাদের মধ্যকার দূরত্ব যেন বিলীন হয়ে যায়। নিঃশ্বাসের ভেতর ঢুকে পড়ে এক পরিচিত গন্ধ। এক পুরুষালী ঘ্রাণ, যা তীক্ষ্ণ অথচ নরম, এবং চূর্ণ চূর্ণ শক্তি ও মাদকতায় মেশানো। যেন রাজপুত্রদের গা ঘেঁষে থাকা ইতিহাসের গন্ধ। আনমনে সাহসিকতা, জেদি আত্মবিশ্বাস, আর অদম্য আকর্ষণ। এই ঘরে কেন এসেছিস তুই? মেহরিমা অস্ফুটে ফিসফিস করে, আমি খাবার দিতে। আরুষের চোখ দুটো জ্বলে ওঠে। ঠোঁট কাঁপে তীব্র রাগে। তোকে কে বলেছে আমার খাওয়া নিয়ে ভাবতে? কে বলেছে এই ঘরে আসতে? তার কণ্ঠে ছিল না কোনো কোমলতা, বরং ছিল চাঁদের গায়ে আগুনের আঁচড়। যেন নিরীহ সৌন্দর্যের উপর ও তীব্র রাগ ঝরে পড়ে, নীরব অথচ দাহ্য। মেহরিমা থতমত খেয়ে যায়। শব্দহীন চোখে তাকিয়ে থাকে। কোনো কথা বের হয় না ঠোঁট থেকে। আরুষ আরো কাছে এগিয়ে আসে, যেন তার অস্তিত্ব দিয়েই বোঝাতে চায় রাগের প্রকৃতি। তোর তো আমার উপস্থিতি পছন্দ নয়। আমি দূরে থাকলেই তো তুই শান্তিতে থাকতে পারিস। তাহলে এখন খাবার নিয়ে এসে কি প্রমাণ করতে চাচ্ছিস? মেহরিমার চোখের কিনারা ভিজে ওঠে, আর নিঃশব্দে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। আরুষের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে যায়। চোখে মুখে ছায়া নামে উত্তপ্ত রাগের, আর কণ্ঠে ঝরে পড়ে বিষময় তীব্রতা। সে গর্জে ওঠে, এই ঘরের আশেপাশে যেন তোকে আর না দেখি। আই ডোন্ট রিপিট মাইসেলফ, মাইন্ড ইট। একটানা বলা কথাগুলো মেহরিমার শরীর কাঁপিয়ে দিয়ে যায়। দেয়াল থেকে সরে গিয়ে দরজা খোলার ইশারা করে ঠান্ডা গলায় বলে, আউট। শব্দগুলো যেন এক ঝড়ের মতো তীব্র, মেহরিমার হৃদয়ে আঘাত হানে। মেহরিমা নতমুখে চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হতেই আরুষ তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, খাবারগুলো কে নেবে? মেহরিমা খাবারের ট্রেটা হাতে নিয়ে ভেজা চোখে আরুষের দিকে তাকায়। কিন্তু আরুষ তার দিকে না তাকিয়ে উল্টো দিকে মুখ করে পকেট হাত গুজে দাঁড়িয়ে থাকে। মেহরিমা চুপচাপ বেরিয়ে যায়, কোনো প্রতিক্রিয়া ছাড়াই। ফাহিম আরুষের ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ চোখে পড়ল, মেহরিমা খাবারের ট্রে হাতে দ্রুত পদক্ষেপে ছুটে চলেছে। ফাহিম আরুষের ঘরের ভিতরে প্রবেশ করে লাইটটি জ্বালিয়ে দিয়ে খানিকটা বিস্মিত হয়ে বলল,
কিরে ভাই, ঘরের আলো নিভিয়ে রেখেছিস কেন? আরশের চোখে তখন এক অস্পষ্ট ক্ষোভের চিহ্ন ফুটে উঠেছিল। ফাহিম লক্ষ্য করে তার চোখ দুটো যেন গরম আগুনে পোড়া। কিছুক্ষণ চুপ থেকে আরশ চোখ তুলে ফাহিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে সেটা তোর আল্লাদি বোনকেই জিজ্ঞেস কর। আমাকে জিজ্ঞেস করছিস কেন? ওয়েট ওয়েট, মেহরিমা কি তোর জন্য খাবার নিয়ে এসেছিল? আরশ এক নিঃশ্বাস ফেলে বলল, হুম। ফাহিম হতাশ হয়ে গভীর দৃষ্টি আরশের চোখে গুজে দিয়ে বলল, আর তুই না খেয়ে ফিরিয়ে দিয়েছিস? আরশের কণ্ঠ তখন তীক্ষ্ণ। এক তীব্র অস্থিরতা তার প্রতিটি শব্দে ফুটে উঠল। কেন খাবো তোর বোনের আনা খাবার? আমি কারো দয়া চাই না। তোর বোন যেহেতু দূরে থাকতে চায়, তবে তার খাবারও দূরেই থাক। ফাহিম কিছুক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে রইল, তারপর গভীরভাবে বলল, আরশ, মেহরিমা তো তখন ছোট ছিল, আজও কি পুরনো কথাগুলো ধরে বসে থাকবি? তুই কি জানিস, মেহরিমা আজ সারাদিন কষ্ট করে সব খাবার নিজের হাতে রান্না করেছে। আরশ কিছুটা অবাক হয়ে তাকে লক্ষ্য করে বলল, হোয়াট? মেহুর রান্না করতে জানে? ফাহিম এক অনবদ্য দৃষ্টিতে আরশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, জানে। এবার ফাহিম কণ্ঠে এক অদ্ভুত গম্ভীরতা নিয়ে বলল, তবে আরশ, আমার কেন জানি মনে হচ্ছে মেহরিমা এই বাড়িতে ভালো নেই। আরশের চোখে এক মুহূর্তের দ্বিধা ফুটে ওঠে, তবে দ্রুতই নিজস্ব ভঙ্গিমায় ফিরে এসে বলল, সেটা তোদের ভাই বোনের ব্যাপার। দ্যাট নন অফ মাই বিজনেস, ফাহিম। ফাহিম তীক্ষ্ণ দৃষ্টিতে আরশের পানে চেয়ে রইল। আরশ তার ফোনের স্ক্রিনে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলল, আইম টায়ার্ড নাও। ফাহিম শান্ত কণ্ঠে বলল, ওকে, গুড নাইট। পরদিন সকালে। সকাল হলেও ঘরে ঘরে জমে ছিল রাতের নীরবতার ছায়া। রান্নাঘরে তখনও মৃদু আঁচে জ্বলছিল চুলা, আর বারান্দার শিক গলে ঢুকছিল হালকা আলো, নীরব আর অন্যমনস্ক। একে একে সকলে বসছেন নাস্তার টেবিলে। মিরাজ গিয়েছিল ফাহিম আর আশকে ডেকে আনতে। আরশ আধঘুম চোখে, কিন্তু পরিপাটি। ধূসর টি শার্টের হাতের গুজের নিচে নামছিল সিঁড়ি ধরে, চোখে যেন ক্লান্তির চেয়ে বেশি ছিল এক ধরনের অভিমান, নীরব অথচ দৃশ্যমান। তার খাবার ঘরে আরশের পা পড়তেই যেন মেহরিমার হৃদয়ে বাজে এক অস্পষ্ট শব্দ। নিজেকে লুকাতে দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায় সে। চোখের নিচে রাতের কথা জমে থাকা ধূসর ছায়া, আর ঠোঁটের কোণে চেপে রাখা কষ্ট। আরশ কিছু না বলে নিঃশব্দে বসে পড়ে টেবিলে। আশপাশ যেন হঠাৎই স্তব্ধ হয়ে আসে। মিশমি অবাক হয়ে বলে ওঠে, মেহরিমা, এতক্ষণ তো সবাইকে খাবার দিচ্ছিলি, হঠাৎ কোথায় গেলি? নীলা খান মুখে বিরক্তির ছায়া নিয়ে বলে ওঠেন, ওর তো সব কাজে ফাঁকি। দায়িত্ব বলতেও কিছু শেখেনি। ফাহিম চুপচাপ তাকায় তার মুখের পানে। তার চোখে উঠে আসে অসন্তোষ, কিন্তু সে কিছু বলে না। নীলা খান সেই চাহনি বুঝেও মুখ ঘুরিয়ে নেয়, যেন কিছুই হয়নি। ঠিক তখনই কলেজ ড্রেসে ইশিকা এসে পড়ে। হাসি মুখে বলে, সরি, একটু দেরি হয়ে গেল। তার দৃষ্টি সরাসরি গিয়ে পড়ে আরশের দিকে। নিঃশব্দে সে বসে পড়ে আরশের বিপরীতে। তাকে দেখে ইশিকার বুকের মাঝে গুনগুন করে ওঠে এক অজানা অনুভব। চোখে খেলে যায় গোপন হাসির রেখা। মাহমুদ খান ও ইশতিয়াক খান নাস্তা সেরে রওনা হন অফিসের পথে। যাওয়ার আগে মাহমুদ খান মিরাজকে বলেন, সময় মতো চলে এসো, অফিসে অনেক কাজ জমে আছে। মিরাজ মাথা নাড়িয়ে বলে, আজ না গেলে হয় না, ভাইয়ারা তো অনেকদিন পর এসেছেন, তাদের সাথে একটু সময় কাটাতে চাইছিলাম। মাহমুদ খান যেন বিরক্ত হন, তবে কিছু না বলে মুখ ফিরিয়ে এগিয়ে যান দরজার দিকে। তার পায়ের ছায়া পড়ে থাকে বাড়ির নিঃশব্দ উঠোন জুড়ে। মেহরিমা। শিমলা খানের তীক্ষ্ণ কণ্ঠ গর্জে উঠল, মুতাসিমের স্কুলের টিফিন কোথায়? রান্নাঘরের দিক থেকে ব্যস্ত কণ্ঠে উত্তর আসে, এখনই নিয়ে আসছি, ছোট আম্মু। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেমন এক আতঙ্ক জড়ানো, বিকট চিৎকারে কেঁপে উঠল খান মঞ্জিল। এক মুহূর্তেই খরজুড়ে ছড়িয়ে পড়ল বিশৃঙ্খলার শীতল স্রোত। ইন্নালিল্লাহ। মেয়ে পুইরা গেল না তো? মরজিনা খালার করুণ আর্তনাদের রান্নাঘরের স্তব্ধতা ভেঙে গেল। চিৎকার শুনে মিশমি, মিরাজ, ফাহিম এবং সবচেয়ে অবাক করা ভাবে আরশ দৌড়ে এল রান্নাঘরের দিকে। আরশের চোখ রক্তবর্ণ, যেন ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফাহিম নিঃশ্বাস আটকে ছুটে এল, গলা শুকিয়ে গেছে ভয়ে। রান্নাঘরের মেঝেতে বসে আছে মেহরিমা। চোখ বুজে, এক হাতে অন্য হাত চেপে ধরে কাঁপছে সে। তার ডান হাতে ফুটন্ত গরম পানির ঢাল পড়েছে। চামড়াগুলো যেন আলগা হয়ে উঠছে। চোখ দুটো ফুঁসে উঠেছে ব্যথায়, ঠোঁট কেঁপে কেঁপে ফুপিয়ে উঠছে। মরজিনা খালা তড়িঘড়ি করে পানির কল ছেড়ে দিলেন, হাতে ঠান্ডা পানি ঢালছেন বারবার। কিন্তু সে যন্ত্রণার জবাব যেন কারো কাছেই নেই।
সবার বিস্ময়ের সীমা পেরিয়ে হঠাৎই এগিয়ে এল আরশ আফতাব চৌধুরী। কোনো কথা না বলে, দেরি না করে, নিঃশব্দে কিন্তু চাহনিতে ঝড় নিয়ে সে কাঁপতে থাকা মেহরিমাকে নিজের কোলে তুলে নিল। যেন আগুনে পোড়া কোনো পক্ষাঘাতগ্রস্ত পাখিকে উদ্ধার করছে সে। মেহরিমা চোখ বন্ধ করে দুই হাতে তার গলা জড়িয়ে ধরে। তার গলা ফেটে কান্না বেরিয়ে আসে। সেই কান্না, যে কান্না দুঃসহ ব্যথার নয়, শুধু অপমান, অবহেলা আর অভ্যন্তরীণ ক্ষয়ের মিশেল। নীলা খান আর শিমলা খানের চোখের সামনে দৃশ্যটা বজ্রাঘাতের মতো পড়ে। একে একে সবার মুখ থমকে যায়। মিশমি আর ইশিকার চোখে ভয়ের ছায়া। কারো মুখে ভাষা নেই। আরশ কিছু বলে না। সে সোজা হেঁটে চলে যায় মেহরিমার ঘরের দিকে। ঘরে ঢুকে মেহরিমাকে বিছানায় শুয়ে দেয়। তার কণ্ঠ থমথমে, ফাহিম, বরফ নিয়ে আয়, এক্ষুনি। অতঃপর মেহরিমার ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে খান মঞ্জিল থেকে বের হয় আরশ আফতাব চৌধুরী। তার পেছনে পেছনে মিরাজও। দুজনে গাড়িতে উঠে যেন অজানা গন্তব্যের দিকে রওনা দেয়। পেছনে পড়ে থাকে আতঙ্কিত মুখ, অবিশ্বাসে পাথর হয়ে যাওয়া কয়েক জোড়া চোখ। আর মেহরিমার ভেতরে জমে থাকা অশ্রুবিন্দু। M-M-M-M-। ঘরের ভেতর ছায়া নেমে এসেছে। রান্নাঘরের আতঙ্ক পেরিয়ে এখন মেহরিমার ঘরের নীরবতা যেন ব্যথার চাদরে মোড়ানো। মিশমি, ইশিকা, ফাহিম আর মরজিনা খালা ছুটে আসে মেহরিমার ঘরে। বিছানায় চোখ বুজে শুয়ে থাকা মেয়েটির চোখ দুটো গোলাভাব ও জলের ভারে ভারাক্রান্ত। ফাহিম সাবধানে এক টুকরো বরফ নিয়ে তার পোড়া হাতে লাগাতে লাগাতে নিঃশব্দে দেখে যাচ্ছে মেহরিমার মুখ। যেন তার সমস্ত ব্যথা সে নিজে অনুভব করছে। আমি দাদিজানকে খবর দিয়ে আসি, কাপা গলায় বললেন মরজিনা খালা। তার গলার সুরে উদ্বেগ, আশঙ্কা আর খানিকটা অনুতাপ। তবে খান মঞ্জিলের এক প্রান্তে যেন সম্পূর্ণ ভিন্ন দৃশ্যপট। শিমলা খান তার ব্যস্ততা ভুলেননি। সন্তান মুরতাসিমের টিফিন হাতে নিয়ে তিনি দরজার দিকে হাঁটতে শুরু করেন। মুরতাসিম, দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠো। তার কণ্ঠে যেন সামান্য বিরক্তি। একটি মেয়ে হাত পুড়িয়ে বসে আছে, তাতে তার সময় নষ্ট হোক এমন বিলাসিতা তার পছন্দ নয়। নীলা খান সবার চোখের দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠলেন, আদিক্ষেতা দেখে বাঁচি না বাবা! কিসের এত নাটক শুরু হয়েছে বাড়িতে? মিশমি, তুই কি ভার্সিটিতে না গিয়ে সারাদিন এই আদিক্ষেতা করবি? হ্যাঁ রে ইশিকা, তোর কলেজ বাস্ত এলো বলে এখনো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবি নাকি? মিশমি চোখ নামিয়ে ফাহিমের দিকে তাকিয়ে ঠান্ডা, স্পষ্ট গলায় বলল, ফাহিম ভাই, মেহরিমার খেয়াল রাখবেন। আমরা আসছি। ফাহিম ধীরে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, সাবধানে যেও। তিনজন বেরিয়ে যায়। ঘরের ভিতরে পড়ে থাকে নিস্তব্ধতা আর এক অসহ্য জ্বালা নিয়ে কাঁদতে থাকা অষ্টাদশী। ফাহিম মেহরিমার কাঁপতে থাকা হাত ধরে বরফ বুলিয়ে দেয়। তার কণ্ঠে বেদনার কোমলতা। খুব কষ্ট হচ্ছে বোন। ভাইয়া তো আছে, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরেই খান মঞ্জিলের গেটের দিক থেকে গাড়ির হর্ন বেজে ওঠে। ফাহিম জানালার দিকে তাকিয়ে বলল, এই তো আরশ চলে এসেছে মনে হয়। ক্ষণিকেই দুই পুরুষ প্রবেশ করল খান মঞ্জিলে। আরশ আফতাব চৌধুরী, সঙ্গে মিরাজ। আর তাদের পেছনে দুজন ডাক্তার। নীলা খান দোতলার বারান্দা থেকে নিচে তাকিয়ে চক্ষু চড়ক। ডাক্তার তাদের ঘরে। এ যেন অচিন কোনো দৃশ্য। খান মঞ্জিলে কি শুরু হলো এসব সে বুঝে উঠতে পারছে না। কিন্তু অন্য এক কোণায়, বৈঠকখানায় বসে থাকা হুইলচেয়ারে আবদ্ধ এক বৃদ্ধার মুখে এক আশ্চর্য প্রশান্তির রেখা। হুমায়রা খান, মেহরিমার দাদিজান। বয়সের ভারে ক্লান্ত, অথচ তার চোখ দুটো আজ যেন নতুন আলোয় জ্বলে উঠছে। তার ফাঁকা কণ্ঠে এক নিঃশ্বাস ছুটে আসে, আলহামদুলিল্লাহ, আমার নাতনিটার দুঃখ বোধহয় এবার ঘুচবে। চিকিৎসকেরা মেহরিমার চেহারার দিকে তাকিয়ে আছে, কেউ যেন সাহস পাচ্ছেন না তার দিকে এগোতে। ফাহিম কণ্ঠে স্নেহ মিশিয়ে বলল, মেহরিমা, হাতে অন্তত ঔষধটা লাগাতে দেবন, প্লিজ। তবু কোনো সাড়া নেই মেয়েটের। চোখ দুটো দূরের কোনো স্মৃতির দিকে চেয়ে, অথচ মনের দরজা বন্ধ। কণ্ঠে অসহায় অভিমান গেঁথে মেহরিমা বলল, যে লোক আমাকে গতরাতে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তার আনা ডাক্তার দিয়ে চিকিৎসা। হাহ না, কোনো প্রয়োজন নেই আমার। ডাক্তারেরাও এবার থেকে অন্যের দিকে তাকায়, তবে নিশ্চুপ। বাইরের বারান্দায় দাঁড়িয়ে নিঃসারে সিগারেট টানছিল আরশ আফতাব চৌধুরী। ধোয়ার কুণ্ডলির মতোই জট পাকিয়ে আছে তার ভ্রুকুটি। তার চোখে লেগে থাকা গভীর অভিব্যক্তি যেন বলে দিচ্ছে, কোনো কিছুই তার নজরের বাইরে নেই। এই সময় মিরাজ আরশের দিকে এগিয়ে এসে বলল, ভাইয়া, মেহরিমা হাত দেখতে দিচ্ছে না। ফাহিমের ভাইয়ের কোনো কোথাও শুনছে না।
আরশ কিছু বলল না, কিন্তু সিগারেটের শেষটুকু মাটিতে ফেলেই পা বাড়াল ভেতরে। ঘরে প্রবেশ করতেই বাতাসটা যেন ভারী হয়ে উঠল। মেহরিমা চোখ তুলে তাকায়। তার চোখে মুহূর্তের জন্য যে ভয়, সেই ভয়ে শুধু যন্ত্রণা থেকে নয়, আরশের চোখের চাহনি যেন তার অভ্যন্তরের সব অদৃশ্য পর্দা ছিঁড়ে ফেলতে চায়। তবুও সে নিজেকে সোজা করে বসল, অবিচল, অথচ মুখে অস্পষ্ট কষ্ট। আরশ সরাসরি ডাক্তারের দিকে তাকিয়ে বলল, কি হলো? হা করে তাকিয়ে আছেন কেন? ট্রিটমেন্ট শুরু করুন। ডাক্তারের কণ্ঠে দ্বিধা, সে তো হাতি দেখাচ্ছে না। কিভাবে চিকিৎসা করব? ফাহিম একটু এগিয়ে এসে বোঝাতে চাইল, মেহরিমা, ওনাদের দেখতে দেবন, হাতটা লাল হয়ে ফুলে গেছে তো। তুই উঠে আয়। হঠাৎ আরশের গলা কঠোর হয়ে উঠল। ফাহিম থমকে গেল। মেহরিমা এবার কাপা চোখে ফাহিমর দিকে তাকালো, মুখে না করার ব্যাকুলতা, মাথা নাড়িয়ে বলল, না ভাই, তুমি থাকো। কিন্তু ফাহিম আরশের কথায় উঠে এলো, অনিচ্ছা সত্ত্বেও। আরশ গিয়ে বসে পড়ে মেহরিমার পাশে। মুহূর্তে বাতাসের গতি যেন পাল্টে গেল। এক টুকরো শীতল অভিপ্রায় ঘরজুড়ে ছড়িয়ে পড়ল। দেখুন। তার কণ্ঠে কোনো উচ্চস্বরের রাগ নেই, কিন্তু গলায় এমন এক দৃঢ়তা যে কারো মনস্তত্ব ভেঙে দিতে যথেষ্ট। আরশ নিজের হাতে মেহরিমার হাতটা ধীরে উঁচু করে ধরল। মেহরিমা কিছুক্ষণের জন্য চেষ্টা করল হাতটা সরিয়ে নিতে, কিন্তু তার শরীর তখন আরশের সংযত দৃঢ়তার সামনে অতিশয় ক্ষীণ। এমনকি তার মনের প্রতিরোধও যেন ক্লান্ত হয়ে গেছে। একজন ডাক্তার এগিয়ে এলো, আরশ হাতটা তুলে ধরে রাখল, যতক্ষণ না প্রাথমিক চিকিৎসার কাজ শেষ হয়। তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেকজন মাঝবয়সী ডাক্তার। তার চোখে ছিল কৌতূহল, মুখে এক ধরনের জিজ্ঞাসু উষ্ণতা। তার চোখে একরাশ বিস্ময়, কণ্ঠে কৌতূহলের সুর। ভদ্রতা বজায় রেখে মৃদু হাসি দিয়ে এগিয়ে এসে বললেন, যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতে পারি? তারপর কণ্ঠটা একটু নিচু করে বলেন, আপনি কি সেই বিখ্যাত গায়ক আরশ আফতাব চৌধুরী? ডাক্তার সাহেবের চোখে ছিল জিজ্ঞাসু দীপ্তি, আর মুখে এক ধরনের উচ্ছ্বাস। আরশ স্থিরভাবে তার দিকে তাকায়। কিছু বলার প্রয়োজন মনে করে না। কেবল মিরাজের দিকে ঘাড় ঘুরিয়ে নিচু গলায় বলে, ওনাকে বুঝিয়ে বল সবকিছু। মিরাজ ও ফাহিম একচলকে আরশের মুখের দিকে তাকায়, তারপর বিনয়ের সঙ্গে ডাক্তার সাহেবকে পাশে ডেকে নেয়। তবে মেহরিমার ঠোঁট কাঁপে হালকা এক অভিমানে। চোখ নামিয়ে সে ঠোঁটের কোণে ফিসফিস করে, রাতে তার ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়ে এখন নিজেই আমার ঘরে এসে বসে আছে। অদ্ভুত। কথাগুলো এতটা ক্ষীণ, যেন দেয়ালও শুনতে না পায়। কিন্তু আরশ শুনে ফেলে। সে দাঁত চেপে এক অদ্ভুত দম্ভে বলে ওঠে, তোকে আমার ঘরে যেতে নিষেধ করেছিলাম, আমি আসব না, সেটা তো বলিনি। তার কণ্ঠে কোনো অনুশোচনা নেই, বরং এক অচেনা আত্মবিশ্বাস, যেটা কাটার মতো বিঁধে গিয়ে বসে মেহরিমার হৃদয়ের কোণে। প্রধান বৈঠক খানার নীরবতা চিরে ভেসে এলো এক প্রবল কণ্ঠস্বর, নীলা, তোমার গুণধর ছেলে কোথায়? মাহমুদ খান কয়েকটা কাগজের ফাইল ছুঁড়ে ফেললেন। একদিন আমি অফিসে যাইনি, শুধু একদিন। সেই একটা দিনেই এমন ভুল করেছে যে পুরো কোম্পানির সুনামি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এত বড় গোলমাল, ভাবতেই পারছি না। নীলা খান আঁচলে হাত মুছে হন্তদন্ত হয়ে প্রধান বৈঠক খানায় ছুটে এলেন, গলায় শান্ত স্বর আনার বৃথা চেষ্টা। আপনি আগে একটু বসুন তো, সব বুঝে শুনে তারপর না হয়। তাছাড়া মিরাজ নিশ্চয়। মিরাজ নিশ্চয় কি? মিরাজই করেছে সব। মাহমুদ খান থমকে উঠলেন। ঠিক তখনই মিরাজ হম্বিতম্বি করে সিঁড়ি বেয়ে নেমে আসে। আর তার পেছনে নিঃশব্দে ফাহিমও আসে। মিরাজকে দেখেই মাহমুদ খানের কণ্ঠ আরো উত্তপ্ত হয়ে উঠল। এই তো আমার হীরের টুকরো ছেলে এসে গেছে। বলো তো, কি করেছ তুমি? কিসের ভিত্তিতে এমন ভয়ানক অনুমোদন দিয়েছ? তোমার একটি সিদ্ধান্তের কারণে কতগুলো সমস্যার সৃষ্টি হয়েছে জানো? দুদিনের মধ্যে সমাধান না হলে 50-60 লক্ষ টাকা লোকসান, ভাবতেই পারছি না। ফাহিম এক কোণে দাঁড়িয়েছিল। নীলা খান ছেলের দোষ থাকতে এগিয়ে আসেন, চোখে অপমান আর ক্লান্তির ছাপ। বলছি কি, এমন করে ওকে দোষারোপ করলেই তো সমস্যাগুলোর সমাধান হবে না, তাই না? ঠিক তখনই ফাহিম ধীরস্বরে বলে উঠল, চাচু, আমি কি একটু দেখতে পারি কি সমস্যা হয়েছে? নীলা খান যেন বিদ্যুতের স্পর্শ পেলেন। কণ্ঠে ঝাঁজ ছুঁয়ে বেরিয়ে এলো, একেই তো অশান্তি, তার মধ্যে আরেকজন এল ঝামেলা পাকাতে। এখন তুমি এসে বিশেষজ্ঞ সেজে আমাদের শেখাবে? মিরাজ তৎক্ষণাৎ বলল, ড্যাড, ফাহিম ভাইয়া একবার দেখুক না। যদি সমাধান করতে পারেন, তাহলে তো বিশাল ক্ষতির হাত থেকে বাঁচা যাবে। মাহমুদ খান কিছুক্ষণ গম্ভীর হয়ে তাকিয়ে রইলেন।
চশমার ফাঁক দিয়ে ফাহিমের চোখে গভীর মনোযোগ দেখে ধীরে বললেন, ঠিক আছে, দেখো তুমি। ফাহিম ল্যাপটপ খুলে অফিসের জরুরি ফাইলগুলো স্ক্যান করতে শুরু করলো। তার চোখের ভঙ্গিমা দ্রুত বদলে গেল, গভীর মনোযোগে গাঢ় হলো তার মুখচ্ছবি। কিছুক্ষণ পর হালকা একটা নিঃশ্বাস ফেলে সে চোখ সরাল স্ক্রিন থেকে। চাচ্চু। গলায় চিন্তার ছায়া, এটা তো ছোটখাটো কিছু নয়। অফিসের মূল সার্ভারেই গন্ডগোল দেখা দিয়েছে। যেভাবে ডেটাগুলো হারাতে বসেছে, পুরো প্রজেক্টটাই ঝুঁকিতে পড়ে গেছে। মাহমুদ খান দম আটকে শুনলেন। তার মুখে ধীরে ধীরে ভেসে উঠল অপ্রকাশিত উদ্বেগ। এই সমস্যার সমাধান করতে সময় লাগবে। সবকিছু ব্যাকআপে রিস্টোর করে নতুন কনফিগারেশনে সেট করতে গেলে অন্তত 8-10 দিন লেগে যাবে। এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর ফাহিম হঠাৎ মাথা তুলে বলে উঠল, তবে আমার একটা বিকল্প উপায় জানা আছে। এতে দ্রুত কাজটা শেষ করা সম্ভব, আজকালকের মধ্যেই। যদিও একটু রিস্ক থাকবে, তবে আমি আশাবাদী সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মাহমুদ খানের কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়। সময় আর ঝুঁকির দোলাচলে তিনি স্থির হয়ে যান কিছুক্ষণ। এ সময় নীলা খান সামনে এসে এক ধরনের অভিমান আর উৎকণ্ঠায় জর্জরিত হয়ে বলে ওঠেন, না, আমি বলছি করো না। এই ঝুঁকি নেওয়ার মানে পুরো প্রজেক্টকেই বিপদে ফেলা। কিন্তু মাহমুদ খান তার কথার মাঝখানে হালকা হাত তুলে ইশারা করেন থামার। তার চোখে তখন সময়ের সাথে এক চুপচাপ বোঝাপড়ার ছায়া। খানিকক্ষণ চুপ থেকে অনেকটা নিজের ভেতরে যুদ্ধ করে তিনি বলে ওঠেন, ঝুঁকি থাকলেও আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। কালকের মধ্যে সমস্যার সমাধান না হলে এমনিতেও প্রজেক্টটা বাতিল হয়ে যাবে। আমাদের হাতে সময় নেই। ফাহিম, তুমি কাজ শুরু করে দাও। নীলা খান স্তব্ধ হয়ে গেলেন। গলার স্বর যেন হারিয়ে ফেললেন। চোখের কোণায় জলজলে অপমানের অশ্রু জমে উঠল। ততক্ষণে মিরাজ, ফাহিম ও মাহমুদ খান বেরিয়ে পড়েছেন অফিসের পথে, নীরবতা ভেঙে ফেলে পেছনে ফেলে গেছেন এক অপ্রকাশিত অভিমান। রাতের আকাশটায় তখন নীলচে কালো রঙের মিশেলে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন আকাশ নিজেও অপেক্ষা করছিল খান মঞ্জিলের সেই বিশেষ মুহূর্তটির জন্য। চারপাশে শিরিষ ফুলের মিষ্টি গন্ধ, বাতাসে এক ধরনের শীতলতা, আসন্ন খবর যেন প্রকৃতিকেও উদ্দীপ্ত করে তুলেছে। হঠাৎ করেই খান মঞ্জিলের প্রধান ফটকের গর্জন, বহুদিন পর যেন প্রাণ ফিরে পেল প্রাসাদ সদৃশ সেই বাড়িটি। হাসিমাখা মুখে প্রবেশ করলেন মাহমুদ খান ও ইশতিয়াক খান। পেছনে কাঁধে কোট ঝুলিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিমায় মিরাজ আর হাসিমাখা চোখে ফাহিম। রহমত চাচার হাতে একাধিক মিষ্টির প্যাকেট, প্রত্যেকটি যেন আনন্দের বার্তা বহন করছে। আমাজান, আমাজান। মাহমুদ খানের কণ্ঠ যেন খরজোরে বাজতে লাগল। আবেগে মোড়া, চিরচেনা সেই ডাক। চিৎকার শুনে ছুটে এলো শিমলা খান আর নীলা খান। জনের চোখে বিস্ময়ের আলো, অনুভব করল আজ বিশেষ কিছু ঘটেছে। এক মুহূর্ত পরেই ভেতরের করিডোর থেকে দৌড়ে এলো মিশমি, ইশিকা ও ছোট্ট মুরতাসিম। তারা প্রধান বৈঠক খানার দিকেই ছুটল, যেন হৃদয়ের স্পন্দন দ্রুত ছুটছে উৎসুক কৌতূহলে। সেই মুহূর্তের দোতলার করিডোরে সিঁড়ির হাতলে হেলে দাঁড়িয়ে ছিল মেহরিমা। তার লম্বা কেশধারা অন্ধকারে এক টুকরো ছায়া হয়ে ঝুলছিল, চোখজোড়া নিবন্ধ প্রধান বৈঠক খানার ভেতর দিকে। তার দৃষ্টি ছিল গভীর, আবেগমথিত। একটু পরেই মর্জিনা খালা হুইলচেয়ারে বসিয়ে হুমায়রা খানকে নিয়ে আসে। বয়সের ভারে নুয়ে পড়া নারীটি, যার চোখে ছিল অভিজ্ঞতার দীপ্তি আর মমতার গভীর ছায়া। মাহমুদ খান ও ইশতিয়াক খান ঝুঁকে পড়লেন হুমায়রা খানের পায়ের কাছে। আম্মাজান, আপনার দোয়ায় সব ঠিক হয়ে গেছে। হুমায়রা খান এক এক করে ছেলেদের মাথায় হাত রাখলেন। তার কণ্ঠ কোমল, অথচ দৃঢ়। বেঁচে থাকো, বাবা। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। রহমত চাচা হাসিমুখের সামনে এগিয়ে এসে মিষ্টির প্যাকেটগুলো নীলা খান ও শিমলা খানের হাতে তুলে দিলেন। ইশতিয়াক খান শিমলা খানকে উদ্দেশ্যে করে বললেন, সকলকে মিষ্টি করাও। মাহমুদ খানের গম্ভীর অথচ দীপ্ত কণ্ঠ প্রতিধ্বনিত হল প্রধান বৈঠকখানায়। সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের কোম্পানি এখন পুরোপুরি স্থিতিশীল। এবং এত দ্রুত কাজ শেষ হয়েছে যে আমরা নতুন একটা প্রজেক্টও হাতে পেয়েছি। চারদিক যেন মুহূর্তেই পুলকিত হয়ে উঠল এক অভ্যন্তরীণ উল্লাসে। কারো চোখে বিস্ময়ের ঝিলিক, কারো মুখে প্রশান্তির হাওয়া। তখনই ইশিকা খান ভ্রু নাচিয়ে চোখ ছোট করে প্রশ্ন ছুড়ে দিল, কিভাবে এই মিরাকেল ঘটল চাচ্চু? মাহমুদ খান হাসলেন। সেই হাসিতে গর্ব ও কৃতজ্ঞতার ছায়া। এবং তাকালেন পেছনে দাঁড়িয়ে থাকা ফাহিমের দিকে। এই অসাধ্য সাধন করেছে ফাহিম। ওর বুদ্ধি, সাহস আর পরিশ্রমেই এই অসম্ভবটা সম্ভব হয়েছে। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে দাঁড়ালো।
চোখে বিস্ময়, মুখে অবিশ্বাস আর হৃদয় ধাক্কা, সব একসঙ্গে উপচে পড়ল সবার মাঝে। ইশতিয়াক খান এগিয়ে এসে ফাহিমের পিঠ চাপড়ে দিলেন, মুখে প্রশংসার উজ্জ্বলতা। অসংখ্য ধন্যবাদ, তোমার কাজে আমি গর্বিত ফাহিম। মিশমির চোখজোড়া তখন আলোকিত। গর্বে দীপ্ত সে ফাহিমের দিকে তাকিয়ে মিষ্টি স্বরে বলল, অনেক অভিনন্দন ফাহিম ভাই। ফাহিম নরম হাসি দিল। তবে এই আনন্দের আবহেও দুটি মুখ রয়ে গেল নিরুত্তাপ। নীলা খান ও শিমলা খান, তাদের ঠোঁটে একরকম কৃত্রিম হাসি, চোখে অনুচ্চারিত আপত্তি। মেহরিমা করিডোরের কোনায় দাঁড়িয়ে একাগ্র হয়ে সকলের কথোপকথন শুনছিল। তার চোখে খুশির দীপ্তি, ভাইয়ের অর্জনের হৃদয়টা নেচে উঠছিল। ভাবছিল, এবার বুঝি তার ভাইকেও মেনে নেবেন চাচা চাচিরা। চারপাশে এক ধরনের চাপা উত্তেজনা, ঠিক তখনই পেছনে থেকে হঠাৎই মাথায় একটা হালকা চপেটাঘাত পড়ে। মেহরিমা চমকে পেছনে ফিরে তাকাতেই বুকটা কেঁপে ওঠে। সামনে আরশ দাঁড়িয়ে, চোখে তীব্র দীপ্তি, মুখে কঠোরতা, শরীর থেকে ভেসে আসছে সেই চিরচেনা ক্রিড অ্যাভেন্টাস পারফিউমের গাঢ় ঘ্রাণ। মুহূর্তেই যেন চারপাশের নিস্তব্ধতা ভেঙে যায়। আরশ তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, এখানে কি করছিস তুই? মেহরিমা হঠাৎ এমন প্রশ্নে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, চাচু সবাইকে ডেকেছিলেন, তাই ভাবলাম দেখে আসি কি হয়েছে। আরশ রুড়ো স্বরে বলল, তোকে তো আমি রুম থেকে বেরোতে মানা করেছিলাম। এক্ষুনি নিজের ঘরে যা, ফাস্ট। মেহরিমা কিঞ্চিত অবুঝ ভঙ্গিতে বলল, কিন্তু আরশ ভাই, আমার তো কেবল হাতটাই পুড়েছে, পা তো ঠিক আছে। রাগান্বিত চোখে তাকিয়ে আরশ বলল, এত বেশি বুঝতে কে বলেছে তোকে? সুস্থ না হওয়া পর্যন্ত রুম থেকে বেরোলে তোর খবর আছে। তাছাড়া তুই না বেরোলে তোর মতো স্টুপিডের মুখটাও বারবার দেখতে হবে না আমার। শেষের কথাটা যেন মেহরিমার বুক চিরে রক্তক্ষরণ করল। কোনো কথা না বলে সে নিঃশব্দে নিজের ঘরে চলে যায়। প্রধান বৈঠকখানায় শিমলা খান ও নীলা খানের মুখভার। মাহমুদ খান বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তোমরা কি খুশি হওনি? নীলা খান উদাস কণ্ঠে বললেন, বাইরের মানুষ নিয়েই তো তোমাদের সব মাতামাতি। আমাদের কি কোনো কদর আছে এই বাড়িতে? বাইরের মানুষ, কথাটা শুনে ফাহিমের মুখটা মলিন হয়ে গেল। শিমলা খান বললেন, থাক আপা, বেশি কিছু বলো না। পরে আবার অপমানিত হতে হবে আমাদের। মাহমুদ খান ভ্রু কুঁচকে বললেন, অপমানিত হতে হবে মানে? হুমায়রা খানের শরীর ভালো না থাকায় মর্জিনা খালা তাকে তার ঘরে নিয়ে যায়। মিশমি ইশিকাকে লক্ষ্য করে বলল, ভাইকে নিয়ে ঘরে যা। ইশিকা মাথা নিচু করে মুরতাসিমকে নিয়ে ঘরে চলে যায়। শিমলা খান ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, আজ সকালে মেহরিমার সামান্য একটু হাত পুড়েছে, দুপুরে রান্না করতে পাঠিয়েছিলাম বলে আরশ আমাকে আর আপাকে যা নয় তাই বলে অপমান করেছে। ইশতিয়াক খান বিস্মিত হয়ে বললেন, আরশ অপমান করেছে? আরশ তখন ধীরে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। নিচে পৌঁছেই বলল, ঠিকই শুনেছেন মামা। তবে আপনাদের জেনে রাখা ভালো, মেহরিমার হাত সামান্য পুড়ে যায়নি। আর যদি ধরিও সামান্যই পুড়েছে, তবু প্রশ্ন থেকে যায়, সব কাজ মেহরিমাকে কেন করতে হবে? বাড়িতে তো আরো অনেক মানুষ আছে। মাহমুদ খান শান্তস্বরে বললেন, বাড়ির মেয়েরা বাড়ির কাজ করতেই পারে। আরশ আরশ ঠোঁটে তাচ্ছিল্যের হাসি টেনে বলল, তাহলে মিশমি বা ইশিকা কোনো কাজ করে না কেন? শিমলা খান চটে গিয়ে বললেন, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? ইশতিয়াক খান শিমলা খানকে হাত তুলে থামিয়ে দিলেন। আরশ এবার গম্ভীর কণ্ঠে মাহমুদ খানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, 3 মাস পর যার ভর্তি পরীক্ষা, সেই প্রিপারেশনের সময়টায় রান্নাঘরে। ওর পড়াশোনার জন্য যে টাকাটা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়, সেটা এই পুরো খান পরিবারের মাসিক খরচের চেয়েও বেশি। কোথায় যায় সে টাকা? মেহরিমাকে কোনো কোচিং বা প্রাইভেট তো পড়ানো হয় না। তার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল, আমি কি ধরে নেব আপনারা সেই টাকা আত্মসাৎ করছেন? মাহমুদ খান রাগান্বিত স্বরে বলে উঠলেন, আরশ, তুমি ভুলে যাচ্ছ, সম্পর্কে আমি তোমার মামা। আরশ একটু বিচলিত না হয়ে বলল, ভুলিনি মামা। ভুলিনি বলেই এতদিন চুপ ছিলাম। তবে আজকে সবাই লিমিট ক্রস করে ফেলেছেন। আজকের পর যদি মেহরিমাকে পড়াশোনার বাইরে অন্য কোনো কাজ করানো হয়, তবে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কারো উত্তরের অপেক্ষা না করেই আরশ নিজের ঘরের দিকে যায়। তবে যাওয়ার আগে ফাহিমাকে ইশারা করে তার ঘরে ডাকে। ফাহিমের চোখে একরাশ প্রশান্তি, তবুও ভেতরের গ্লানির এক টুকরো ছায়া মুখে টের পাওয়া যায়। সে সামনে এগিয়ে এসে থমথমে কণ্ঠে বলে, চাচু। মাহমুদ খান তাকান, অভ্যস্ত অভিজাত ভঙ্গিমায়, কিন্তু চোখের গহীনে আজ একটা প্রশ্ন। ফাহিম নিঃশ্বাস ফেলে বলে ওঠে, চাচু, আমি জানি আপনারা কেউই কোনোদিন আমাকে এই পরিবারের একজন ভাবেননি।
তাই আমি কখনো এই পরিবারের কোনো ব্যাপারে কিছু বলিনি, কোনো সিদ্ধান্তে অংশ নেইনি। তার কণ্ঠ ভারী হয়ে ওঠে। সকলে নিঃশব্দে শুনতে থাকে ছেলেটির বুকে জমে থাকা কথা। তবে আজ প্রজেক্টের কাজটা সফল হওয়ার পর আপনি নিজেই বলেছিলেন, ফাহিম, কি চাও তুমি বলো, আজ যা চাইবে তাই দিব তোমাকে, মনে আছে তো? মাহমুদ খান কিছু বলে না। তার মুখ থমথমে। ফাহিম এবার আর দ্বিধা রাখে না, এক নিঃশ্বাসে বলে ফেলে, আমার চাওয়াটা খুব বেশি কিছু না, চাচু। আমি শুধু চাই আমার বোনটা যেন ভালো থাকে। সে তার পড়াশোনা চালিয়ে যাক, নিজের মতো করে বাঁচুক। এই পরিবারের প্রতিটি সদস্য যেমন স্নেহ আর গুরুত্ব পায়, মেহরিমাও যেন তেমনই ভালোবাসা পাক। যেন ওর শৈশবের ছায়া থেকে সে বেরিয়ে এসে নিজেকে গড়ে তুলতে পারে। কিছুক্ষণ থেমে ফাহিম বলে, আরশ ভাই যা বলেছে আমি তার সঙ্গে একমত। আমি হয়তো এই বাড়ির জন্য অপাঙ্ক্তেয়, কিন্তু মেহরিমা, সে তো এই খান পরিবারেরই মেয়ে, তাই এই সবই ওর প্রাপ্য। নীরবতা ঘনীভূত হয়। কারো কণ্ঠে আওয়াজ নেই। মাহমুদ খান স্থির হয়ে বসে থাকেন। তার মুখে কোনো শব্দ নেই, চোখে যেন বেদনাবিধুর নীরবতা। ঠিক তখনই ফাহিম ধীরে পা বাড়ায় সিঁড়ির দিকে। প্রতিটি ধাপে পায়ের শব্দ যেন খান মঞ্জিলের বুক কাঁপিয়ে তোলে। খান মঞ্জিলের বাতাসেও এক ধরনের ভারিতা অনুভব হতে লাগলো। যেন শতাব্দী প্রাচীন দেয়ালগুলো আচমকা কিছু শুনে স্তব্ধ হয়ে গেছে। প্রধান বৈঠকখানায় উপস্থিত থাকা সকলেই নিশ্চুপ। কারো ঠোঁটে শব্দ নেই, চোখে লুকানো বিস্ময়। শুধুই নিস্তব্ধতা। নিচতলার বৈঠকখানায় পত্রিকা হাতে নিয়ে বসে আছেন মাহমুদ খান এবং ইশতিয়াক খান। দুজনেই চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে মাঝে মাঝে পত্রিকার পাতাগুলো উল্টে দিচ্ছেন, যেন কাগজে ছাপা খবরগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চায়ের উষ্ণতা। সকালের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। খান মঞ্জিলের দোতলার বারান্দা দিয়ে হালকা রোদের রেখা চুপি চুপি মেঝেতে ঢুকে পড়ছে। ওপাশের রান্নাঘরে তখন সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত নীলা ও শিমলা খান। চুলার আগুনে যেমন কড়াইয়ের তলায় জমে ওঠে অসন্তোষ, তেমনি তাদের কণ্ঠেও জমছিল একরাশ বিতৃষ্ণা। মেহেরিমার নাম যেন তাদের জন্য হয়ে উঠেছে সকালের এক অনুচ্চার্য অভিযোগ। মহারানীর যেন কোনো কাজের স্পর্শ না লাগে। তিনি শুধু বিলাসে থাকবেন, আর আমরা যেন এই গৃহের নিযুক্ত দাসীবৃত্ত। সকল ড্রাইভার, সবকিছু আমাদের ঘাড়েই বর্তায়। এদিকে আবার দুজন উদয় হয়েছেন, তাদের পাতে বিদেশি খাবার না উঠলে যেন ভোজনই সম্পূর্ণ হয় না। তাদের কথোপকথনের মাঝখানে হঠাৎ করেই বেজে উঠল খান মঞ্জিলের পুরনো ল্যান্ড ফোনটি। দীর্ঘশ্বাস ফেলে নীলা খান রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। ধবধবে সাদা মেঝেতে পা টিপে টিপে চলতে চলতে হাত মুছে আঁচলটা গুছিয়ে তিনি পৌঁছে গেলেন বৈঠকখানায়। ফোনটা ততক্ষণে দ্বিতীয়বার বেজে উঠেছে। রিসিভার তুলে কানে লাগিয়ে নীলা খান গলা খাকারি দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে তখন ধীর গম্ভীর এক কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠে ছিল অভিজাত্য, আবার এক ধরনের কোমলতাও। মায়া চৌধুরী বলছি। নীলা খান অন্যমনস্ক ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। নামটি শুনতাই মুহূর্তের মধ্যে স্বর পাল্টে গেল। মুখে ফুটে উঠল একচিলতে সৌজন্যের হাসি, চোখে যদিও ছায়া পড়ল এক অজানা অস্বস্তির। আরে বড় আপা যে, কেমন আছেন আপনি? দুলাভাইয়ের শরীরটা ভালো তো? ওপাশ থেকে এক আত্মবিশ্বাসী সুরে উত্তর এলো, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আম্মাজানের শরীর কেমন এখন? বেশ কিছুদিন যাবৎ কথা হয়নি। নীলা খান এবার কোমল সুরে বললেন, ভালোই আছেন আপা। ওনার শরীর বয়সের কারণে একটু দুর্বল, তবে আল্লাহর রহমতে এখন ভালোই আছেন। বাড়ির বাকিরা ভালো তো? আর আমার দুই ছেলে কি করছে? কেমন আছে তারা? নীলা খান কিঞ্চিত ভ্রু কুঁচকে বললেন, দুই ছেলে মানে? ওপাশ থেকে মায়া চৌধুরীর কণ্ঠে হালকা রাগের সুর। কেন, তুমি জানো না? আরশ আর ফাহিম। নীলা খানের মুখটা যেন মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। পাশে বসা মাহমুদ খান, ইশতিয়াক ও শিমলা খান নিঃশব্দে সমস্ত কথোপকথন শুনছিলেন। মায়া চৌধুরীর কণ্ঠে এবার অভিমানের স্পর্শ। কাল সারাদিন কেউ একবারও ফোন করেনি। আজ যখন আমি নিজেই ফোন করছি, তখন কেউ ধরছেও না। বাংলাদেশ গিয়ে কি বাবা মায়ের কথা ভুলে গেছে? নীলা খান ঠোঁট কামড়ালেন। সেই কণ্ঠে জমে থাকা অভিমানের গভীরতা তিনি বুঝতে পারলেন। তবু মুখে রাখলেন বিনয়ের পরিপাটি আবরণ। আসলে আপা, ওরা এখনো ঘুমোচ্ছে। আর গতকাল মেহরিমার হাতটা একটু পুড়ে গিয়েছিল। আরশ আর ফাহিম সারাক্ষণ ওর পাশে ছিল। তাছাড়া অফিসেও কিছু ঝামেলাও হয়েছিল। হয়তো সেজন্যই আর ফোন করা হয়ে ওঠেনি। ওপাশে কণ্ঠস্বর খানিকটা উদ্বিগ্ন হয়ে উঠল। মেহরিমা মামনির হাত পুড়ে গেছে। কিভাবে হলো? এখন কেমন আছে?
নীলা খান এবার অনিচ্ছা সত্ত্বেও একটুখানি সান্ত্বনার সুর আনলেন গলায়। আরে না না আপা, চিন্তার কিছু নেই, এখন ভালো আছে। সামান্য পড়া, ওর খেয়াল রাখা হচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস যেন ও পাশ থেকে ভেসে এলো। তারপর মায়া চৌধুরীর স্বরটা খানিকটা স্থির, তবে মমতাম হয়ে উঠল। ওর খেয়াল রেখো। এমনিতেই মেয়েটা মুখ ফুটে কিছু বলে না, কষ্ট পেলেও চুপ করে থাকে। নীলা খান রিসিভারে হাত শক্ত করে ধরলেন। চোখে মুখে ম্লান হাসি, ভিতরে যেন অস্পষ্ট একটা বিরক্তি। তবুও বললেন, জি আপা, আপনি নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে। আরশ, ফাহিমের ঘুম ভাঙলে ওদের বলো আমায় যেন ফোন করে। রাখছি। আল্লাহ হাফেজ। জি আচ্ছা আপা। ফোন রাখার সঙ্গে সঙ্গে যেন হাফ ছেড়ে বাঁচলেন নীলা খান। মুখ বাঁকিয়ে বললেন, বড় আপা ওই ছেলেকে নিয়ে বেশি মাতামাতি করে। এমনভাবে কথা বলেন যেন ফাহিমকে তিনি নিজ গর্ভে ধারণ করেছেন। ইশতিয়াক খান নীরবতা ভেঙে বলে উঠলেন, শুধু মুখেই নয়, কাজের বেলায় ও তাই। সেবার ব্যবসার কাজে আমেরিকা গিয়ে বড় আপাদের বাড়িতে যখন বেশ কিছু দিন ছিলাম, তখনই দেখেছি আরশ আর ফাহিমের ভেতর কোনো পার্থক্য করেন না তারা। এমনকি ফাহিমি বড় দুলাভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওদের বিশাল বিজনেসটা সামলাচ্ছে। এক মুহূর্তের জন্য ঘরের ভেতর একটা চাপা স্তব্ধতা নেমে এলো। কথাটা যেন সবাইকে একচুল নড়তে বাধ্য করল। নীলা খান, মাহমুদ খান, এমনকি শিমলা খানও তিনজনেই মুখ চাওয়াচাওয়ি করে রইলেন কিছুক্ষণ। কারো মুখেই কোনো কথা নেই, যেন বহুদিনের চেপে রাখা কিছু হঠাৎ বেরিয়ে এসে বাতাসে ভাসছে। আরশ নাস্তার করার জন্য নিচে নামতেই নীলা খান হালকা হাসিতে মুখ উজ্জ্বল করে বললেন, কাল সারা রাত ভেবে দেখলাম তুমি একদম ঠিক বলেছ বেটা। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ মেহরিমার জন্য। ভর্তি পরীক্ষার আগে ওকে কোনো কাজেই জড়ানো যাবে না। ও যেন পুরোটা সময় পড়াশোনায় দিতে পারে, সেটা আমাদেরই দেখতে হবে। শিমলা খান মাথা নেড়ে সমর্থন জানিয়ে যুক্ত করলেন, তাছাড়া আমরা ওর জন্য একদম ভালো টিউটরের ব্যবস্থা করব, যেন ওর প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে। আরশ মুখে কোনো প্রতিক্রিয়া না দেখে চুপচাপ দাঁড়িয়ে শুনে নিল। কোনো কথার উত্তর না দিয়ে নীরবে পায়ের শব্দ ফেলে এড়িয়ে গেল সে। এক কোণে দাঁড়িয়ে থাকা মর্জিনা খালা চোখের কোণ টিপে মনের ভিতরেই বললেন, মুখে যতই মিঠা কথা বলুক না কেন, ভিতরে ভিতরে যে কিসের ছক চলছে তা তো এরাই জানে। আজ আকাশ যেন একটু অভিমানী। বিকেলের আলোয় ছায়ারা লম্বা হয়ে গেছে, আর ঘরের কোনায় জমে রয়েছে নীরবতা। জানালার পাশে কাঠের চেয়ারে বসে থাকা ফাহিমের হাতে ধরা বইটি তখনও খোলা, বইয়ের পাতায় শব্দেরা সুর তুলে নাচছিল। তার চোখে ছিল গভীর মনোযোগ, মুখে অদ্ভুত প্রশান্তি। ঠিক তখনই দরজায় ভেসে এলো কি নরম টোকা। টক টক। ফাহিম চমকে নয়, কৌতূহলে চোখ তুলে তাকালো। দরজার বাইরে দাঁড়িয়ে আছে মিশমি হাতে ধরা ধোয়া ওঠা কফির মগ সমেত ট্রে, মুখে লাজুক হাসির রেখা। কুর্তি পরিহিত চেহারায় ম্লান আলোয় পড়েছে এক মায়াবী ছায়া। ঘন কালো চুলগুলো বেনিতে গাঁথা, কাঁধ বেয়ে ঝুলছে সামনের দিকে, যেন তার অস্তিত্বে এক অলিখিত কবিতার ছন্দ আছে। আসবো? প্রশ্নটা ছিল এতটাই কোমল যে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা হাওয়াটাও যেন মুহূর্তের জন্য থেমে গিয়েছে। ফাহিম হেসে উঠল, চোখে আলোর ছায়া, কণ্ঠে উষ্ণ আমন্ত্রণ। তুমি ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। মিশমি ধীরে পা ফেলে ঘরে ঢোকে। কফির মুখটা ফাহিমের সামনে রেখে সে বলল, অসময়ে এসে বিরক্ত করলাম না তো? ফাহিম মাথা নাড়িয়ে মৃদু হেসে বলল, না না একদমই না। আর এটা যদি বিরক্ত হয়, তবে এমন বিরক্তি আমি প্রতিদিন চাই। ফাহিমের কথাটা শুনে মিশমির চোখে এক অনুচ্চারিত চমক খেলে গেল। গাল দুটো লাল হয়ে উঠল অনিচ্ছাকৃত সংকোচে। তবে সে নিজের চোখের ভাষা লুকাতে পারল না। ফাহিম তাকিয়েছিল মিশমির দিকে, কিন্তু কিছুটা থেমে গেল, যেন বুঝে উঠতে পারছে না মিশমির প্রতিক্রিয়াটাকে কি নামে ডাকবে, লজ্জা নাকি দ্বিধা। কিছুটা মুহূর্ত পেরিয়ে গেলে ফাহিম নিজেই নীরবতা ভাঙল। বই পড়া আমার নিভৃত প্রেম, মেহরিমার বুকশেলফ থেকে এক পুরনো বই তুলে এনেছিলাম। ভাবলাম বিকেলটায় বই পড়া যাক। মিশমি হেসে চেয়ে থাকে তার দিকে। শুনলাম আপনি কফি খেতে ভালোবাসেন, তাই আপনার জন্য কফি বানালাম। খেয়ে বলুন কেমন হয়েছে। ফাহিম কফিতে চুমুক দিয়ে বলল, পরিপক্কতা হয়তো সময় নেয়, কিন্তু এই কফিতে যে আন্তরিকতা, সেটাই সবচেয়ে আস্বাদনীয়। দারুণ হয়েছে। মিশমির ঠোঁটে তখন এক মুচকি হাসি, যেন প্রশংসার চেয়ে প্রশান্তি অনেক বেশি মুখে ফুটে উঠেছে। ফাহিম তাকে লক্ষ্য করে বলল, তবে তুমি তো রান্নাবান্নার খুব একটা অনুরাগী নও, যতদূর জানি। আজ হঠাৎ কফি তৈরির শখ হলো কেন?
মিশমি ঠোঁটের কোণে হালকা হাসি রেখে বলল, তাহলে ধরে নিন আজও শখের বসেই বানালাম। ধন্যবাদ মিশমি, শুধু কফির জন্য নয়, এই নীরবতা ভেঙে আমার বিকেলটা সুন্দর করে তোলার জন্য। জনের মাঝখানে কিছু সময় নীরবতা বসে রইল। তবে তা কোনো অস্বস্তিকর স্থবিরতা ছিল না, বরং এক আলতো বন্ধনের মতো। নীরবতা ভেঙে মিশমি বলতে শুরু করল, বই পড়া আমারও খুব প্রিয় শখ। মাঝে মাঝে শব্দেরা আমার বন্ধু হয়ে যায়। তবে কোনো বিজনেসম্যান যে বইয়ের পাতার এত গভীরে ডুবে থাকতে পারে সেটা ভাবিনি। ফাহিম ঠোঁটের কোণে এক নরম হাসি টেনে বলে, আমি কোনো বিজনেসম্যান নই, কেবল শেখার চেষ্টা করছি ড্যাডি থেকে। তাদের মাঝের নীরবতাটা তখন আর নিঃশব্দ নয়, তা পূর্ণ হয়ে উঠেছে দুইটি আত্মার অস্ফুট সংলাপে। জানালার বাইরে হাওয়া বইছে, সূর্য ঢলে পড়ছে পশ্চিমে, আর ঘরের ভেতরে জন্ম নিচ্ছে এক অনুচ্চারিত অনুভব। রাত নেমেছে খান মঞ্জিলে, তারার আলোর মতোই ছড়িয়ে আছে ঘরের প্রতিটি কোণায় এক অপার নর্মতা, এক গভীর প্রশান্তি। মেহরিমা দাদিজানের ঘর থেকে ফিরে নিজের কক্ষে এসে দাঁড়াতেই চোখ আটকে গেল খাটের উপর রাখা লাগেজটায়। ফাহিম ভাই কিছুদিন আগে দিয়েছিল লাগেজটা, কিন্তু অসুস্থতা আর ঘরের দায়িত্বে ব্যস্ততা মিলিয়ে সে আর খুলে দেখা হয়ে ওঠেনি। আজ হঠাৎ করে জানালার পাশ দিয়ে বয়ে যাওয়া বাতাসের আলতো দোলায় মনে হলো লাগেজটা খুলে দেখা উচিত। খাটে বসে একটুখানি ইতস্তত করে লাগেজটা নিজের দিকে টেনে নেয় মেহরিমা, তবে থেমে যায়। নিজে একা খুলবে না ঠিক করে মিশমি, ইশিকা আর মুতাসিমকে ডেকে পাঠায়। কিছু মুহূর্তেই তিনজন উপস্থিত হয়। লাগেজ খোলা মাত্র যেন চমকের এক মোহময় ধ্বনি বেজে ওঠে ঘরের নিস্তব্ধতায়। একে একে বেরিয়ে এলো গর্জিয়াস কিছু গাউন, সিম্পল ক্লাসিক কিছু ড্রেস, নরম রঙের বেশ কিছু টি শার্ট, যার প্রতিটায় ছিল নিখুঁত রুচির ছাপ। এরপর স্কিন কেয়ার প্রোডাক্টস, হালকা সুগন্ধ ছড়ানো দামি পারফিউম, আর এক বাক্স চকলেট। তবে যেটা দেখেই চোখ আটকে গেল তা হলো ছোট্ট এক ভেলভেটের বাক্স। খুলতেই উদ্ভাসিত হয়ে উঠল প্লাটিনামের পাথর বসানো একজোড়া দুল, হিরে খচিত ব্রেসলেট, আর একটি স্নিগ্ধ অথচ অভিজাত চেইন। মেহরিমা কিছুটা বিস্ময় মিশিয়ে বলল, তোমাদের যেটা ভালো লাগে নিয়ে নাও। সত্যি বলতে আমি এসব পরে অভ্যস্ত নই। মিশমি চমকে উঠল, তুই কি পাগল হয়ে গেছিস? এই জুয়েলারিগুলোর দাম তুই কল্পনাও করতে পারবি না। আর এগুলো তো তোকে দেওয়া হয়েছে, ফাহিম ভাই তোর জন্য এনেছেন, আমরা কেন নেব? ঠিক তখনই দরজায় হালকা করা নাড়ার শব্দ। ফাহিম প্রবেশ করে। ঘরে সবার উপস্থিতি দেখে হেসে বলে, তোমরা গল্প করো, আমি বরং পরে আসি। মেহরিমার গলার স্বর অল্প কাঁপা, না ভাইয়া, যেও না, দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। তারপর বিছানা থেকে নেমে এসে সোজা ফাহিমের চোখে চোখ রেখে বলল, এত দামি জিনিস কেন এনেছো ভাইয়া? আমি এগুলো নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তাছাড়া চাচু, বড় আম্মু, ছোট আম্মুরা জানলে আমি কি তবে এতটুকু স্বাধীনতাও রাখি না? চোখে বিষণ্ণ ছায়া নিয়ে বলল সে। ভাই হয়ে নিজের বোনকে শুধুমাত্র ভালোবেসে একটা উপহার দিতে গেলেও আমাকে অনুমতির পরিধিতে বাধা পড়তে হবে। ইশিকা ততক্ষণে ব্রেসলেটটি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ওয়াও, এটা কত সুন্দর, আমি এটা নিচ্ছি। মিশমি চোখ রাঙিয়ে ব্রেসলেটটি ইশিকার হাত থেকে নিয়ে নেয়। ইশিকা, এটা কোনো শালীনতা নয়, অন্যের জিনিস এভাবে নিতে নেই। মেহরিমা হালকা কণ্ঠে বলল, ওকে নিতে দাও মিশমি আপু, এমনিতেই আমি এই ধরনের কিছু পরি না। মিশমি কিছু বলতে যাবে, হঠাৎই তার চোখ আটকে গেল ব্রেসলেটটার পেছনে খোদাই করা ছোট্ট লেখায় এ অ্যান্ড এম। মৃদু বিস্ময়ে চোখ মেলে বলল, এখানে আর এম লেখা কেন? ফাহিম গলা খাকারি করে স্বাভাবিকভাবেই বলল, আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে কিনেছি তো, তাই খেয়াল করিনি লেখাটা। তারপর একটু থেমে গভীরভাবে বলল, এটা আমি তোর জন্য পছন্দ করে এনেছি বোন। আমি চাই তুই এটা সবসময় পরে থাকিস। কিন্তু কথাটা বলার সময়ও তার কণ্ঠে সেই আড়াল রাখা গম্ভীরতা যেন ঠিকই ধরা পড়ে মিশমির তীক্ষ্ণ চোখে। সে কিছু না বলে কয়েক সেকেন্ড ফাহিমের দিকে তাকিয়ে রইল। মনে হলো সে কিছু বোঝার চেষ্টা করছে, তবুও পরক্ষণেই যেন কথার মর্ম ভেঙে ফেলার বদলে দৃশ্যটাকে হালকা করতে চাইল। তাই নিজের হাতে সেই ব্রেসলেটটা মেহরিমার কবজিতে পরিয়ে দিল। মেহরিমা কিছুটা ইতস্তত করেও কিছু বলতে পারল না। ব্রেসলেটটা ঠিকভাবে বসতেই যেন এক অদ্ভুত নরম শব্দে বন্ধ হলো সময়ের কোনো দরজা। ইশিকা এতক্ষণ চুপ ছিল, তার চোখে স্পষ্ট অসন্তোষ। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। মুখ নিচু করে ঘর ছাড়ার মুহূর্তে ফাহিম হঠাৎ বলে উঠল, ইশিকা, 1 মিনিট। ইশিকা থেমে যায়।
ফাহিম তার দিকে তাকিয়ে স্নিগ্ধ গলায় বলে, তুমি কি মন খারাপ করেছ? তোমাকে কথা দিচ্ছি, একই রকম একটা ব্রেসলেট আমি তোমাকে নিয়ে দেব সামনেবার। ঈশিকার মুখে মৃদু হাসি ফিরে আসে। চোখে খেলে যায় শিশুসুলভ উচ্ছ্বাস, যে অভিমান করেছিল কিন্তু একটু আদরে গলে গেছে। সত্যি ভাইয়া? ফাহিম হেসে বলে, হুম, একদম আমার ছোট্ট বোনটার মতোই চঞ্চল আর ঝলমলে একটা ব্রেসলেট হবে। তোমার নামের প্রথম অক্ষর থাকবে খুশি তো? ঈশিকা হালকা মাথা নাড়ে। তুমি খুব ভালো ফাহিম ভাই। তারপর দুলতে দুলতে ঘর থেকে বেরিয়ে যায়। তার চলে যাওয়া পথে এখন আর অভিমানের ধ্বনি নেই, আছে একটুখানি স্বপ্নের শব্দ। মাঝরাতে চাঁদের আলোয় আলোকিত মেহরিমার মুখপানে তাকিয়ে ছিল আরশ, ঘুমে বিভোর অষ্টাদশীর মুখশ্রী যেন তাকে বেঁধে রেখেছিল নিঃশব্দ মুগ্ধতায়। চাঁদের শান্ত আলোয় মেহরিমার মুখ যেন কোনো অলিখিত কাব্যের শেষ স্তবক। ফর্সা ত্বকের নরম জ্যোৎস্না পড়ে গলে যাচ্ছে নিঃশব্দ নদীর মতো। নিষ্পাপ মুখ, নিঃশ্বাসের সুনিপুণ ওঠানামা, চোখের কোণে ঝুলে থাকা এক ফোঁটা ঘাম, সবকিছু এতটাই অনবদ্য যে আরশের বুকের ভেতর জন্ম নেয় এক অনতিক্রমণীয় আকাঙ্ক্ষা। ইচ্ছা হয় ছুঁয়ে দেখার, এই রূপ বাস্তব নাকি কোনো মায়া। পকেট হাত গুজে এক চিলতে আলোয় দাঁড়িয়ে থাকা পুরুষটির চোখে তখন বিস্ময়, কাতরতা আর এক অসহায়তা। কিন্তু সে জানে, এই সৌন্দর্য ছুঁয়ে দেখার অধিকার তার নেই। সে জানে, তার ইচ্ছেগুলো শিকলে বাঁধা। আরো স্থিরে পা বাড়ায় ঘরের বাইরে যাবার জন্য। কিন্তু ঠিক তখনই পায়ে থেকে যায় কিছু একটা। নিচু হয়ে তুলে দেখল একটি পুরনো ডায়েরি। পাতা খুলতেই প্রথমেই চোখে পড়ে নিজের নাম, আরশ ভাই। ভ্রু কুঁচকে যায়। এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর ডায়েরিটা নিয়ে চুপচাপ ঘর ছাড়ে সে, হৃদয়ে এক দুর্বোধ্য স্পর্শ নিয়ে। ঘড়ির কাঁটা তখন ঠিক অয়ের দোরগোড়ায়। হঠাৎ মেহরিমার ঘুম ভেঙে যায়। তৃষ্ণায় চোখ মেলে পানি খুঁজছিল, অথচ বাতাসে মিশে থাকা ক্রিড অ্যাভেন্টাসের সেই খান যেন হৃদয়ে ছুঁয়ে যায় মুহূর্তে। তা যেন নিছক কোনো সুগন্ধি নয়, বরং কারো উপস্থিতির পরশ, কেউ যেন এইমাত্র ঘর ছেড়ে গেছে। চোখে মুখে একটুখানি অচেনা বিস্ময়, মনে এক নরম শিহরণ। হৃদয়ের গোপন কোণে যেন কারো অদৃশ্য ছায়া ভেসে ওঠে। চুপচাপ বাতাস বলে ওঠে এক প্রশ্ন, আরশ ভাই, কি তবে এই ঘরে এসেছিলেন? ছাদের কার্নিশে ধরা চাঁদের আলো, ঘরের নিঃসঙ্গ স্তব্ধতা আর বাতাসে ছড়িয়ে থাকা সেই অলিখিত উপস্থিতি মিলেমিশে এক ধোঁয়াশা সৃষ্টি করে। পানি নিতে গিয়ে দরজা খুলতেই হঠাৎ কানে আসে দূর থেকে ভেসে আসা গানের শব্দ। কোনো পুরুষালী কণ্ঠ, পরিচিত, অথচ এখন যেন নতুন। কণ্ঠে আছে এক অসমাপ্ত যন্ত্রণা, ভাঙচুরের রেশ আর অপূর্ব এক মাদকতা। গানের আওয়াজ শুনে মেহরিমা থমকে দাঁড়ায়। ঠিক তখনই পিছন থেকে মিশমির কণ্ঠ, এত রাতে একা একা বাইরে দাঁড়িয়ে কি করছিস? মেহরিমা চমকে উঠে গান প্রসঙ্গে জানায়। নিষ্পন্দ দাঁড়িয়ে মিশমিও কান পেতে শোনার চেষ্টা করল। গানটা তখনও স্পষ্ট। তার কণ্ঠে যেন রাতের নৈশব্দও সঙ্গীত হয়ে যায়। মিশমি বলে ওঠে, নিশ্চয়ই আরশ ভাই গাইছে। মিশমি একটুও দেরি না করে হাত ধরে মেহরিমাকে নিয়ে ছাদের দিকে ছুটে যায়। উৎসাহে, বিস্ময়ে, এক রহস্যের আকর্ষণে। ছাদে পৌঁছে তাদের চোখ আটকে যায় এক চিত্রপটে। চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে গিটার হাতে সেই সুদর্শন পুরুষটি। অদ্ভুত রকম স্টাইলিশ, নিঃসঙ্গ অথচ দুর্ধর্ষ, যেন কোনো পেইন্টিং থেকে উঠে আসা এক নায়ক। হাজারো মেয়ের স্বপ্নের পুরুষ, আরশ আফতাব চৌধুরী। তার গান থেমে গেছে, কিন্তু আবহে রয়ে গেছে প্রেম, তীব্রতা এবং অনুচ্চারিত ব্যথা। কিন্তু মিশমি ও মেহরিমাকে অবাক করে, সেখানেই দাঁড়িয়ে আছে ফাহিম ও মিরাজ। গানের রেশ কাটতে না কাটতেই মিরাজ ও ফাহিম চমকে বলে ওঠে, তোমরা এত রাতে ছাদে কি করছো? আরশের চোখ পড়ে মেহরিমার দিকে। সে কিছু না বলে তাকিয়ে থাকে, তার চোখে সেই চিরন্তন উদাসীনতা। মেহরিমার মাথায় হালকা অরুণার ঘোমটা, সেই সাথে চাঁদের আলোতে তাকে আরো মায়াবী লাগছিল। মিশমি কিছু বলার আগে চোখ পড়ে মিরাজের হাতে ধরা সিগারেটে। ভাইয়া, তুমি সিগারেট খাও। তারপর না থেমেই, দাঁড়াও, এখনই বাবাকে গিয়ে বলছি। মিরাজ চমকে গিয়ে সিগারেট ছুঁড়ে ফেলে দেয়। মিশমি ছুটে যাওয়ার চেষ্টা করলে পা আটকে যায় ছাদে পড়ে থাকা ইটের সাথে। সে পড়ে যেতে যেতেই ফাহিমের বাহুতে ধরা পড়ে যায়। এক মুহূর্ত নীরবতা, দুজনের চোখে চোখ। হঠাৎ ঘটে যাওয়া মুহূর্তে সবাই একটু চমকে উঠলেও মিশমি ও ফাহিমের চোখাচোখি দেখে মেহরিমা ও মিরাজের ঠোঁটে ফুটে ওঠে দুষ্টুমিতে ভরা এক মুচকি হাসি। মেহরিমা গলা খাকারি দিয়ে একটু শব্দ করতেই ফাহিম লজ্জা পেয়ে মিশমিকে ছেড়ে দেয়। মিশমি রাঙা গাল নিয়ে নিজেকে সামলে নেয়। আরশ তখন ছাদের প্রান্তে, চুপচাপ, দেয়ালে হেলান দিয়ে।
চোখে তার অভিব্যক্তি বোঝা যায় না। সে মেহরিমার দিকে তাকিয়ে ইশারায় কাছে যেতে বলে। মেহরিমা দ্বিধায় পড়ে যায়। এগোবে নাকি থাকবে? ঠিক তখনই আরশ নাম ধরে ডাকে, মেহু। সবাই সেদিকে তাকায়। মেহরিমা আর কোনো উপায় না দেখে ধীরে ধীরে এগিয়ে যায়। চুপচাপ সামনে গিয়ে দাঁড়ায়। আরশ কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, ডু ইউ ইভেন টেক মি সিরিয়াসলি? না, মানে হ্যাঁ। আরশ তখন বলে ওঠে, হাত দেখি। মেহরিমা অবাক হয়ে তাকায় আরশের মুখ পানে। আরশ চোখে চোখ রেখে ধমকের সুরে বলে ওঠে, আই ডোন্ট রিপিট মাইসেলফ। মেহরিমা তড়িঘড়ি ব্রেসলেট পরা হাতটি বাড়িয়ে দেয়। চাঁদের আলোয় ফর্সা হাতে ব্রেসলেটটা যেন আরো চকচক করছিল। মেহরিমার হাতে ব্রেসলেটটি দেখে আরশের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। সে মনে মনে খুশি হয়, কারণ এই ব্রেসলেটটি আরশ নিজেই অর্ডার দিয়ে বানিয়েছিল মেহরিমার জন্য। স্টুপিড, পুড়ে যাওয়া হাতটা দেখতে চেয়েছি আমি। মেহরিমা যেন আহাম্মক বনে যায়। অতঃপর সে পুড়ে যাওয়া হাতটি আরশের সামনে ধরতেই আরশ তার হাতটি ধরে নেয়। এদিক সেদিকে ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দেখতে থাকে হাতটা। মেহরিমা চোখ বন্ধ করে ফেলে। আরশের স্পর্শে যেন তার শিরা উপশিরায় খেলে যায় এক অদ্ভুত শিহরণ। আরশ মেহরিমার দিকে তাকিয়ে হাতটা ছেড়ে দেয়। পেছনে মিশমি, ফাহিম, মিরাজ তারা দাঁড়িয়ে দেখছিল দৃশ্যটা। অন্তরালে থাকা এক অপ্রকাশিত গল্প যেন ধরা দেয় চোখের সামনে।